ভবঘুরে সমরাঙ্গন লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব ৭। কণ্ঠে আমি তাসনুভা। অপরাহ্নের শেষ প্রহর। প্রভাশকের আসন্ন ছায়া নিঃশব্দে মিশে যাচ্ছে দিগন্তে। প্রকৃতি তার নিয়মে এগিয়ে চলবে। মহান রবের বিচিত্র সৃষ্টি এই জগৎ সংসার। দিন যায়, রাত আসে, আবার রাত পেরিয়ে দিনের আগমন ঘটে। কোথাও একটু কমতি কিংবা বিশৃঙ্খলা নেই। কি নিখুঁত সৃষ্টিকর্তার নিপুণ সৃষ্টি। বাড়ির লনে বসে বিকেলের এই স্নিগ্ধ সময়টুকু উপভোগ করছেন উর্মি ভূঁইয়া। একটু পরপর কফিতে চুমুক দিচ্ছেন, আর গভীর অননে বইয়ে মুখ ডুবিয়ে রেখেছেন। হাতে মার্কিন রাইটার কোরাল এল আনওয়ে এর ডেঞ্জারাস অফ অ্যানাদার পাথ বইটি। বইটি একজন খ্রিস্টান মায়ের নিজের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সত্য উদ্ঘাটন অবলম্বে লিখিত। এই মুহূর্তে উর্মি ভূঁইয়ার সম্পূর্ণ মনোযোগ বইটিতে নিমগ্ন। এক ধরনের কৌতূহল, পরবর্তী কাহিনী জানার প্রবল আকাঙ্ক্ষা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মানহা নিজেও একটু আগে শাশুড়ির সাথে সাথে সময়টাকে উপভোগ করেছিল, তবে শাশুড়িকে সম্পূর্ণভাবে বইয়ে ডুবে যেতে দেখে আশেপাশের প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিয়ে মনে মনে দোয়া দরুদ জিকির পড়ায় মনোযোগ হয়েছে। একটু পর সন্ধ্যায় নাস্তা বানানোর তাগিদ উঠলে গলা পরিষ্কার করে বার কয়েক উর্মি ভূঁইয়াকে ডেকে উঠল। উর্মি ভূঁইয়া বইয়ে এমন মজেছে, আশেপাশের কথা কিংবা আওয়াজ তার শ্রবণেন্দ্রিয়ও প্রবেশ করছে না। শেষে মানহা কিছুটা জোরে ডেকে উঠলে উর্মি ভূঁইয়া বইয়ের পাতায় হাতে নেড়ে জোড়া নেত্রজোড়া উঠিয়ে মানহার পানে চাইল। চশমার ভেতরে গভীর নেত্রপলক ঝাপটিয়ে শুধালো, ডাকছিলে, কিছু বলবে? মানহা একটু ইতস্তত করতে করতে বলল, আম্মু, ডিস্টার্ব করলাম, আসলে সন্ধ্যার নাস্তায় আজকে কি খাবেন সেটা জানতেই ডাকা। তোমার ইচ্ছে অনুযায়ী একটা কিছু করে ফেলো, বলে আবারও বই মনোযোগ হলেন। মানহার উর্মি ভূঁইয়া হাতের বইটি পড়ার তীব্র ইচ্ছে জাগ্রত হলেও কিন্তু ইংরেজি কম বোঝায় সে ইচ্ছাকে সেখানেই দমে গেল। একটু ধীর স্তরে জিজ্ঞেস করল, আম্মু, বইটা কি নিয়ে লেখা জানতে পারি? উর্মি ভূঁইয়া তার মুখোশটি মানহার পানে তাক করে বললেন, একজন কনভার্টেড মুসলিম নারীর কাহিনী। বইয়ের লেখক সেই কনভার্টেড মুসলিম নারীর মা। লেখকের মেয়ে জোডি আম্মে মোহাম্মদ জাঠে পারিবারিক খ্রিস্টান পরিবেশ থেকে ইসলাম গ্রহণ করেছে এবং সেই প্রেক্ষাপটে বইটির কাহিনী আবর্তিত। বইটি শুধু দুজনের অভিজ্ঞতা নয়, বরং এটি ৫৩ জন আমেরিকান মুসলিম নন মুসলিম নারীর সাক্ষাৎকার, সংকলন ও বিশ্লেষণ, অতঃপর ইসলাম গ্রহণের কারণ, প্রতিক্রিয়া এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে। কাহিনী শুনে মানহা আকর্ষণ বোধ করল, যেন কৌতূহলবশত জিজ্ঞেস করল, মেয়েটির মা অর্থাৎ লেখক কি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন? উর্মি ভূঁইয়া কফিতে চুমুক দিয়ে বললেন, না, সেরকম কোনো কথা বইয়ে উল্লেখ নেই, সম্ভবত তিনি খ্রিস্টানই থাকেন। ও আচ্ছা, খ্রিস্টান হয়েও মেয়েকে ইসলাম ধর্ম পালন করতে দিয়েছেন, বাধা দেননি? অবশ্যই দিয়েছে, কেউই ধর্মান্তরিত হওয়াকে স্বাভাবিকভাবে নেই না। এই বইয়ে তার মেয়ের সংগ্রাম, তাদের দ্বন্দ্ব মানিয়ে নেওয়া, ইসলামকে জানা, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ইসলাম সম্পর্কে শ্রদ্ধা বাড়ার কাহিনী উল্লেখ আছে। তার মেয়ে কিংবা ইসলাম গ্রহণকারী আমেরিকান নারীরা তাদের থেকে এক ভিন্ন পথ কিংবা ধর্ম অনুসরণ করেছে দেখেই বইয়ের নাম দিয়েছে ডেঞ্জারাস অফ অ্যানাদার প্যাথ। মানহা মনোযোগী শ্রোতার মতো এতক্ষণ বইয়ের কাহিনী শুনছিল। ভালোই লাগছিল শুনতে। উর্মি ভূঁইয়ার অসংখ্য গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো চমৎকার করে কথা বলতে পারা। যখন কথা বলে তখন সারাক্ষণ শুনতেই ইচ্ছে করে। বুদ্ধিদীপ্তি, এই সুবক্তা এবং মাধুর্য ভাষিণীকে মানহা যত দেখে ততই অবাক হয়। মাশাআল্লাহ। মাগরিবের আজানের শব্দে চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো সে। অতঃপর আজানের উত্তর দিতে লাগলো। উর্মি ভূঁইয়াও বই বন্ধ করে আজানের বাক্যগুলো মুয়াজ্জিমের পর পুনরাবৃত্ত করতে লাগলেন, ব্যতিক্রম কিছু জায়গা ছাড়া। এটা মানহা তাকে কয়েকদিন আগে শিখিয়ে দিয়েছে। এরপর থেকে ৫ বারই আজানের জবাব দেন তিনি। ধর্মীয় গান যদিও সীমিত তার, তবে মানহার সংস্পর্শে এসে অনেক কিছু জানতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আজানের উত্তর দেওয়া এবং শোনা শেষে ২ শাশুড়ি বৌমা নামাজ পড়তে চলে গেল। ইহাব আজকে সন্ধ্যার পরপরই বাসায় চলে এসেছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে খেয়াল হলো রান্নাঘরে কেউ আছে। সে উর্মি ভূঁইয়া মনে করে সেদিকে পা বাড়ালো। মায়ের সাথে জরুরি কিছু আলাপ সারা দরকার। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মায়ের উদ্দেশ্যে গিয়ে উঠল, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার পায় না পরাণে। ব্যাস, বাকিটুকু আর গাইতে পারল না। মায়ের বেশে মানহাকে লেগে গান গলায় ঢুকে গেল। উর্মি ভূঁইয়া ছেলে আর ছেলের বউয়ের দিকে চেয়ে সোজা রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। এসেছিলেন মানহাকে সাহায্য করতে, এখন ছেলে যে বউয়ের জন্য গান গাইতে গাইতে ঢুকবে সেটা তো বোঝেনি। তার সেখানে কাবাব মেয়ে হাড্ডি হওয়ার দরকার কি? অন্যদিকে ইহাব মাকে বের হয়ে যেতে দেখে পুরাই বোকা বনে গেল। গানটা তো মাকে উদ্দেশ্য করেই গাইছিলে, কিন্তু মা দেখি উল্টো বুঝছে। দূর চাই, এই গান কোন কক্ষণে গাইতে গিয়েছিল সে?
মানহা এদিকে লজ্জায় রাগে লাল হয়ে উল্টো ফিরে কাজ করছে। শাশুড়ির সামনে কি বেইজ্জতটাই না হলো আজ। লোকটা তলে তলে শয়তান আছে, একা পেলেই চেপে ধরতে চাই। ছিছি। ইহাব গলা খাকারি দিয়ে বলল, শোনো। ইহাব ওর কথা শেষ করতে না দিয়ে মানহা অন্যদিকে ফিরে বলতে লাগলো, আমি কিচ্ছু শুনতে চাই না। এখনো গান গান গাই না, আজকে শাশুড়ির সামনে ইজ্জতের রফাদফা করে এসেছে। আম্মু কি ভাববেন? আপনার থেকে কি এসব গান টান শোনার সম্পর্ক হয়েছে আমার? বেলাজ পুরুষ, খালি ছোকছোক স্বভাব। ইহাব রেগে গেল। কত বড় সাহস, তাকে ইনডিরেক্টলি বেহায়া লুচ্চা বলছে। গলায় জোর বাড়িয়ে তাতে দাঁত পিষে বলল, ও হ্যালো, গানটা তোমার জন্য গাইনি, এটা মাকে উদ্দেশ্য করে গিয়েছি। বোঝার ভুল হয়েছে তোমাদের, তাই নিজেকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নেই। আমার নাকি ছোকছোক স্বভাব। মন চাচ্ছে ছোকছোক স্বভাব কি আর কত প্রকার উদাহরণ সহ বুঝিয়ে দিই। মানহা আটকে উঠে বলল, না না, দরকার নেই, দুঃখিত, বোঝায় ভুল হয়েছে, আপনি যান। ইহাব মুখ গম্ভীর রেখে বলল, মরি যেন থাকে, না হলে আরেকবার অপবাদ পেলে গোড়া সহ সব বুঝিয়ে দেব। দেখতে শুনতে হাফাতা, বোঝে পুরো কলকাতা। বলে কটকট পায়ে বেরিয়ে গেল। মানহা ভীষণ লজ্জা পেল, পুরো অপমানিত হয়ে গেল। সে মাথা থেকে সবকিছু ছেড়ে নাস্তা বানাতে মন দিল। পদ্মালয় বাড়ির হলরুমের আয়েস করে দুজন ব্যক্তি বসা। মানহা লোক দুটোকে এক পলকের জন্য দেখেছে। সুঠাম দেহ, গায়ে কোট জড়ানো, মাথায় কাঁচা পাকা চুল দুজনের, আরেকজনের একটু বেশি পাকা। সম্পর্কে ইহাবের মামা হন তারা। বড়জনের নাম উমায়ের ভূঁইয়া আর ছোটজনের নাম উজান ভূঁইয়া। উভয়ে উর্মি ভূঁইয়ার মধ্যে বেশ ব্যক্তিত্ববান, কথাবার্তা চালচলনের শৌখিনতা প্রকাশ পায়। ইয়া ফ্রেশ হয়ে নিচে এসে মামাদের রেখে এগিয়ে আসলো। উমায়াদের ভূঁইয়া এবং উজান ভূঁইয়া ভাগ্নিকে জড়িয়ে ধরল। উর্মি ভূঁইয়া নাস্তা এনে টেবিলে দিলেন। উমায়ের ভূঁইয়া বোনকে উদ্দেশ্য করে বললেন, কিরে, ইদানিং খোঁজখবর নেই, ভুলে গেছিস নাকি? তোর জামাই খোঁজ নিতে দেয় না? উজান ভূঁইয়া বড় ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলল, আপা ভুলে গেছেন আমাদের, ফোন দিয়েও পাই না। উর্মি ভূঁইয়া তাদের উপরে পাশে বসে বললেন, ভুলিনি, ব্যস্ততা বেড়েছে রে। ভাইজান, তুমিও তো এখন আর এবারে এসো না। কথাটা উর্মি ভূঁইয়ার উদ্দেশ্য বললেন। উমায়ের ভূঁইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমারও কাছে প্রেশার বেড়েছে, কয়েকদিন ধরে আসতে চাচ্ছিলাম, কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারি না। আমি ফ্রি হলে উজানের ব্যস্ততা বাড়ে, আবার ওর ব্যস্ততা কমলে আমারটা বাড়ে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। কিরে উজান, চা নিচ্ছিস না যেন? উজান ভূঁইয়া এতক্ষণ ভাগ্নের সাথে ফিসফিস করে আলাপ করছিলেন। বোনেরটাকে চা নিয়ে আবারও ভাগ্নের সঙ্গে আলাপে মগ্ন হলো। উর্মি ভূঁইয়া আবারও বললেন, ওদেরকে আনোনি ভাইজান, কতদিন দেখি না বাচ্চাগুলোকে। কথাটা শুনে উমায়ের ভূঁইয়া একটু গম্ভীর হলেন। এরপর ধীরে বললেন, উমার রিবা কেউই আসতে চায় না, জোর করেও আনতে পারি না। যাই হোক, ইনাবা কই? শুনলাম ইহাবের বিয়ে দিয়েছিস, আমাদের না জানিয়ে বিয়ে করানো কি ঠিক হয়েছে? উর্মি ভূঁইয়া চায়ের কাপ নামিয়ে রেখে বলল, এখনো অনুষ্ঠান করিনি ভাইজান। এরকম অনুষ্ঠান ছাড়া আড়ম্বরহীনভাবে বউ তুলে এনেছিস কেন? চেয়ারম্যান বাড়ির মানিজ্জত আর রাখলি না ইমতিয়াজ ভূঁইয়া। বউ কই, দেখি কেমন বউ এনেছিস আমাদের ভাগ্নের জন্য। ইহাব চিকেন ফ্রাইয়ে কামড় দিতে দিতে বলল, ও মারহাম ছাড়া কাউকে দেখা দেয় না মামু, তোমাদের সামনে আসবে না। উমায়ের ভূঁইয়া ব্রু কুঞ্চিত হলো, ব্রু কুচকে রেখে জিজ্ঞেস করলেন, মারহাম আবার কি? আমরা হলাম মামা শ্বশুর, আমাদের দেখা দিলে কি হবে? তোমরা মামা শ্বশুর হলেও ওর জন্য পরপুরুষ, মানে নন মারহাম। ইসলামের মামা শ্বশুরকে দেখা দেওয়া জায়েজ নেই। ইহাবের নির্বিকার উত্তর। সসে চিকেন ফ্রাই ডুবিয়ে আবারও খেতে লাগলো। উমায়ের ভূঁইয়া গম্ভীর বদনে চেয়ে ভাগ্নের দিকে চেয়ে বললেন, উর্মি ভূঁইয়াকে উদ্দেশ্য করেও বললেন, ধার্মিক বউ এনেছিস ইহাবের জন্য? ধার্মিক মেয়েরা তো অসামাজিক হয়, এরা কাউকে দেখা দেবে না। কিছু হলেই হাদিসের বাণী ছুড়বে, মাসলা দেবে। কিছু থেকে কিছু হলেই খালি কান ঢালবে। এরকম মেয়ে আদৌ চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে? এই বাড়ির বউরা হবে শিক্ষিত, স্মার্ট, সামাজিক, কালচারাল, আর এত হতাশ। উর্মি ভূঁইয়া মুখ খোলার আগেই ইহাব একগুঁয়ে স্বরে বলল, শোনো মামু, আমার ধর্মকর্ম ঠিক করে পালন করি না দেখে ভেবে নিয়েছ আমাদের কাজকর্ম স্মার্টনেসের মধ্যে পড়ে। একদমই না। আমরা ভুল লাইফস্টাইল বেছে নিয়েছি দেখে অন্য কেউ সঠিক লাইফস্টাইল বেছে নিলে তাকে অসামাজিক, আনস্মার্ট খ্যাত বলাটা কাইন্ড অফ হিপোক্রেসি। বিশ্বজাহানের মালিক তোমাকে সৃষ্টি করে কিছু গাইডলাইন ও বিধিনিষেধ দিয়েছেন, তা তোমার কাছে অসামাজিক আর মানুষের বানানো এসব সামাজিক স্মার্টনেস সৃষ্টিকর্তা বেশি জানেন নাকি তার সৃষ্টি? ইহাবের কথায় উমায়ের ভূঁইয়ার মুখে রাগ নাকি অপমানে লাল হয়ে গেছে ঠিক ঠাহর করা গেল না। ইহাব উঠে চলে যেতে নিলে হঠাৎ কি মনে করে আবারও পিছু করে পড়ল। বেশি পেশেন্স দেখাতে গিয়ে আল্লাহর বিধানের ওপরে নাক ছিটকালো। আঙ্গুল তোলা কিংবা তাচ্ছিল্য করা বন্ধ করো। তুমি বা আমরা ধর্ম পালন না করলে আল্লাহর কিছুই আসে যায় না, বরঞ্চ আমাদের নিজেরই ক্ষতি হবে। আফটার অল সবাইকে একদিন মরতে হবে এবং হাসরের দিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে।
এই কথাটা মানহা কয়েকদিন আগে তাকে বলেছিল। সে ধর্মের কোনো একটা বিষয়ের ওপরে হেসেছিল দেখে মানহা সেদিন এমন উত্তরই দিয়েছিল তাকে। আজকে কাজে লেগেছে। ওমায়ের ভূঁইয়ার ভাগ্নের যাওয়ার পানে তাকে রুক্ষ কণ্ঠে উর্মি ভূঁইয়াকে বললেন, তোর ছেলে দেখি বইয়ের গোলাম হয়ে গিয়েছে, সামান্য এতটা কথাই জ্ঞান ছেড়ে গেল। নিশ্চয়ই বইয়ের থেকে শিখেছে। জামাই বউ মিলে জ্ঞান বাড়ার প্রতিযোগিতায় নামবে এবার। কথা শুনে উর্মি ভূঁইয়া ভাইকে বোঝাতে লাগলেন। নিশাত কয়েকদিন ধরে একেবারে চুপ হয়ে গেছে। স্কুল ঘর সামলে বাকি সময়টুকু ইবাদতে মশগুল থাকে। আজকে ও ঘরের কাজ সম্পূর্ণ করে জায়নামাজ বিছিয়ে ইবাদতে মনোনিবেশ করল। নাওহান মায়ের কোলে বসে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। ইবাদতের সময় বাচ্চাটা কথা বলে না, একেবারে শান্ত হয়ে থাকেন। নিশাত কোরআন তেলাওয়াত শেষে ছেলের মাথায় ফু দিয়ে কোলে ঢুকিয়ে বলল, আব্বা আমাদের মালিক কেন? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর। তুমি কি আল্লাহর উত্তম বান্দা হবে? নাওহান ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হব। নিশাত ছেলের ফুলে ফুলো কালে চুমু বসিয়ে বলল, আমাদের নবীকে নাওহান? নাওহান মাথার চুলকে একটু ভাবতে লাগলো। বাচ্চাটার মাথায় এত কিছু থাকে না। অনেক ভেবে উত্তর দিল, হজরত মুহাম্মদ। নিশাত সব কিছু বাকিটুকু বলে দিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা মাকে অনুসরণ করতে চাইল কিন্তু ঠিক পারল না। নিশাত পার কয়েক মুখে মুখে পড়ল, পরে একটু আয়ত্ত করতে পারলো। ছেলেকে আরও কিছু শিক্ষা দিল। বাচ্চাটাও মন দিয়ে শিখতে লাগলো। দরজা খুলে মুখে দিতেই নাওহান বাবাকে লম্বা সালাম দিল, যা একটু আগে নিশাত শিখিয়েছে। আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবারাকাতু। মারওয়ান অবাক হয়ে তাকিয়ে রইল পাঞ্জাবি পরা নাদুস নাদুস বাচ্চাটার দিকে, যে বর্তমানে নিশাতের কোলে বসে তার দিকে মাসুম চেহারায় তাকিয়ে আছে। মারওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বললি কবিতরের ছাও? সালাম দিচ্ছি। উত্তরটাও? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম থুকু। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিশাত সালামের ভুল দেওয়া উত্তর দেওয়া পছন্দ করে না। মারওয়ানের মুখ থেকে খালি ভুলটাই বেরিয়ে যায়। নিশাত বার কয়েক শিখিয়ে দিয়েছিল, তবুও ভুলে যায়। উত্তর দেওয়া হলে নাওহান বাবার করে ঝাঁপিয়ে পড়ল। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলল, কিরে আজকে হাজির হয়েছিস কেন? নাওহান হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে লাগলো, আমাকে নামাজ পিচ্ছি অনেক আর কিছু শিখিয়েছে। হাত প্রসারিত করে অনেকে বোঝালো। মারওয়ান বলল, তাই কে শিখিয়েছে? মা শিখিয়েছে। ছেলেকে বিছানায় দাঁড় করিয়ে ঘামে বেচা শার্ট ছিঁড়তে ছিঁড়তে বলল, তোর মা তো ফুলে আছে। মুখ খুলতে গিয়ে উড়ে টুড়ে যায়নি। নাওহান ঘাড় নাড়িয়ে না বলল। মারওয়ান খালি গায়ে ফ্যানের নিচে দাঁড়িয়ে বলল, উড়ল না কেন? ওরা উচিত ছিল। কয়েকদিন ধরে ফুলে আছে, এতে করে ফোলাটা কমতো। বলে কপালের ঘাম হাত দিয়ে ছেড়ে ফেলল। নিশাত রুমে ঢুকে বাবা ছেলের দিকে এক নজর তাকিয়ে ড্রয়ার খুলে শুকনো জামা কাপড় ভাঁজ করে রাখল। মারওয়ান কোমরে হাত দিয়ে নিশাতের দিকে তাছাড়া চোখে চাইল। উদ্দেশ্য নিশাত কি করে তা দেখে। ঘটনা কিছুই বুঝতে পারছে না। কয়েকদিন ধরে পুরো সাইলেন্ট হয়ে গিয়েছে। ছেলের সাথে কথা বলাটাও তার একদম পছন্দ না। প্রথম প্রথম পাত্তা না দিলেও গতকাল থেকে খেয়াল করেছে নিশাতের অদ্ভুত আচরণ। কাহিনী তো কিছু একটা ঘটেছে। স্কুলের ওই ফালতু মহিলা কলিগটা তার নামে আবার রসিয়ে রসিয়ে বদনাম করেনি তো? কিন্তু সে তো আর নিশাতের স্কুলের এরিয়ার সিগারেট টানতে যায় না। তাহলে নিশাত নিজের কাজ গুছিয়ে রুম থেকে বেরিয়ে পাশের রুমে চলে গেল। মারওয়ান আর কিছু না ভেবে ছেলেটাকে খেলনা দিয়ে গোসল করতে ঢুকলো। ঘামে পুরো চিটচিটে হয়ে আছে শরীর। এই শরীরে ঘুমাতে পারবে না, অস্বস্তি লাগবে। গোসল শেষ করে খালি গায়ে লুঙ্গি পরে বের হলো মারওয়ান। সে বাথরুমে ঢোকার পর নাওহানকে পাঞ্জাবি পাল্টে সেন্টু গেঞ্জি পরিয়ে দিয়ে গিয়েছে নিশাত। তাকে গাড়ি নিয়ে লাফাতে দেখে বলল, এই পেঙ্গুইস, লাফাচ্ছিস কেন? নাওহান ফোকলা হেসে বলল, গালে বুম বুম কলি চলে। মারওয়ান ভেজা চুলে গামছা দিতে মুছতে মুছতে বলল, তুইও গাড়ির মধ্যে ঢুকে গেছিস নাকি? গাড়ি ছোট, ঢোকা চায় না। মারওয়ান ছেলের দিকে চাইলো। বাচ্চাটা গাড়ি নিয়ে কি আনন্দ নিয়ে খেলছে যেন সে নিজেটাই গাড়িটাই চালাচ্ছে। জিজ্ঞেস করলো, বড় গাড়ি হলে ঢুকতি? নাওহান চোখ চকচক করে উঠল। মারওয়ান চোখ সরিয়ে নিল। ওই চোখে বেশিক্ষণ তাকানো চায় না। সে নিশাতকে জোরে ডেকে উঠে ভাত দিতে বলল। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও নিশাতের সারা শব্দ পাওয়া গেল না। মারওয়ান রান্না করে উকে দিয়ে দেখলো কেউ নেই। তারপর পাশের রুমে গিয়ে দেখলো নিশাত গভীর ঘুমে নিমগ্ন। মারওয়ান ধীরস্থির ভঙ্গিতে হেঁটে নিশাতের শিওরের পাশে গিয়ে দাঁড়ালো। চোখের নিচে কালো দাগ পড়া ক্লান্ত অবসাদপূর্ণ চেহারার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। সারাদিনে হাঁপিয়ে ওঠা ক্লান্ত দেহ ঘুমের মাধ্যমে একটু বিশ্রাম পায় যেন। মানুষ ঘুমের মধ্যেই একমাত্র সুখী। নেই কোনো চিন্তা, নেই কোনো কাজ। ইহজাগতিক সকল কাজকর্মের ইস্তফা। গটিয়ে নিশ্চিত এক যাত্রা। ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে টেবিলে বসে কি যেন লিখছে মারওয়ান। চোখ মুখ গম্ভীর। গভীর রাত, কচকচে কলমের খচখচে আওয়াজ, আর কিছু শোনা যাচ্ছে না। একটু পর সব কিছু গুছিয়ে নিশাতের রুমে গেল। মশারি টাঙিয়ে দিয়েছে সে। মশার উপদ্রব পেরেছে। নিশাতকে আরেকবার দেখে লাইট বন্ধ করে ছেলের কাছে চলে গেল।
ফজরের খানিক আগে নিশাত ঘুম ভেঙে গেল। উঠে উঁচু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। কয়েকদিন ধরে নিয়মিত ইস্তেগফার নামাজ পড়েছে নিশাত। একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। সংসার এখন তার কাছে বিষের মতো লাগে। বিপরীত পাশে মানুষটাকে সহ্য হয় না। তাই বড় রকমের সিদ্ধান্ত নিতে চাচ্ছে। এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সিদ্ধান্ত জানতে চাইছে। এখন শুধু আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতের অপেক্ষা। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মুমতাজের দৃঢ় গলায় একটা ফাইল রিপ্রেজেন্ট করছে। ডিপার্টমেন্টের হেড মুখ টান টান করে তার বক্তব্য শুনছে। এর মধ্যে মুমতাজিরের ইশারায় নেওয়াজ এর ল্যাপটপ খুলে একটা ভিডিও ক্লিপ দেখালো, যেখানে দেখা যাচ্ছে কালো কাপড়ে আবৃত একজন অনবরত কুপিয়ে যাচ্ছে দুজন লোককে। চেহারা তার সম্পূর্ণ আবৃত। শুনশান রাস্তায় সিসিটিভির সামনে যেন ইচ্ছাকৃতভাবে হাজির হয়েছে এই ব্যক্তি। কোপানো শেষ হলে ক্যামেরার সামনে এসে রক্তাক্ত হাত টলে দিল। পুরো ক্যামেরা রঞ্জিত হয়ে গেল। ভিডিও শেষ। মুমতাজির বলল, আমরা শিওর এটা কিলার জাত। লোকটা মারাত্মক ধোঁয়াশা সৃষ্টি করেছে। তাকে ধরাটা অনেক মুশকিল। অনেক ঘোল খাওয়াবে এই ব্যক্তি, যেন গেম খেলছে আমাদের সাথে। জিনান এতক্ষণ পর মুখ খুলল। সেদিন দেওয়ালে চ্যালেঞ্জিং টাস্ক লেখা ছিল। এখন পাত্তা না দিল আমি শিওর এটা ওই মার্ডারার ইচ্ছে করেই লিখে গিয়েছে। ও চেয়েছে বিধায় আমরা ওই ঠিকানায় যেতে পেরেছি। এটাই বোঝাতে চেয়েছে সে। এখন আমার কাছেও তাই মনে হচ্ছে। এত তথ্য জোগাড় করলাম, নিমিষে সম্পূর্ণ প্ল্যান ফ্লপ হলো। তারপর পরশু নেওয়াজ সাবির ডান হাতে গুলি খেলো। হেড মাথা নাড়িয়ে বলল, মারাত্মক ধূর্ত কিলার। তবে যাই বলো, 8 তারিখ 2:03 মিনিটের মিশনটা সফল হয়েছে, তার জন্য প্রাউড অফ ইউ অল। তোমাদের উপর আস্থা আছে। কিলার জাতকে ধরতেও তোমরা সফল হবে। চিন্তা করো না, মনোবল দৃঢ় রেখো। সে গভীর জলের মাছ ধরতে তো একটু মেহনত হবেই। হেডের কথায় তিনজনে মাথা নাড়ল। তারা দৃঢ় প্রতিজ্ঞ এই প্রফেশনে। কোনো অবস্থাতেই মাথা নোয়ানো যাবে না তারা। পর্বতের মতো অটল থেকেও এই লুকোচুরি খেলার শেষ থেকে ছাড়বে। এতে যত কাঠখড় পোহানো লাগে পোহাবে, তবুও হাল ছাড়বে না। তাদের তিনজনের চোখে এখন শিকারের খোঁতা চাও চাও করছে। শিকারের নাম কিলার জাত। যেন হাতের কাছে পেলেই হিংস্র থাবা বসাবে। প্রকৃতিতে যেমন কখনো তাপদাহ কখনো শীতলতা নামে, ঠিক তেমনই মানব জীবনেও সুখ দুঃখের উত্থান পাতন ঘটে। কেউ কখনো চিরসুখী কিংবা চিরদুঃখী হতে পারে না। সুখ কিংবা বিরহ জীবনে একটু হলেও সবার জীবনের হাতছানি দেয়। যে নিজেকে চিরসুখী দাবি করে সে কখনো বলতে পারবে না তাকে দুঃখ কিংবা কষ্ট ছুঁয়ে দেয়নি। আবার যে নিজেকে চিরদুঃখী ভাবে, তারও অস্বীকার করার জো নেই যে একটু হলেও সে সুখ আনন্দ অনুভব করেনি। মোটা কথা, সুখ দুঃখের মিশেলে কিংবা উত্থান পাতনের নামই জীবন। নিশাত আকাশের দিকে তাকিয়ে একরকম কত শত ভাবনা ভেবে চলে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে পাশের খেলারত ছেলেকে জিজ্ঞেস করলো, নাহওয়ান বাবাকে ছাড়া থাকতে পারবে? নাহওয়ান মায়ের দিকে তাকিয়ে অবুজ গলায় বলল, বাবা কোথায় যাবে? নিশাত উদাসীন কণ্ঠে বলল, যাবে অনেক দূর, থাকতে পারবে? নাহওয়ান ঘাড় নাড়িয়ে বলল, না, আমিও যাব। নিশাত মলিন হেসে থেমে থেমে বলল, মাকে ছাড়া থাকতে পারবে? বাচ্চাটা খেলা থামিয়ে বলল, তুমিও বাবার সাথে যাবে? না, আমি একা যাব, তোমাকে বাবার কাছে রেখে। নাহওয়ান খেলা থামিয়ে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। এক্ষুনি কেঁদে দেবে ভাব। নিশাত ছেলের ফোটালো ঠোঁট দেখে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করে বলল, কোথাও যাব না, কাঁদবে না। নাহওয়ান নিশাতের কথায় শুনে কলা চড়িয়ে মায়ের ঘ্রাণ নিল। এর মধ্যেই ফোন বাজলে নিশাত রিসিভ করলো। মানহা কল দিয়েছে। কুশলাতে বিনিময় শেষে মানহা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাবি, উনি নাহওয়ানের সাথে কথা বলার জন্য আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। ওকে একটু দেবে? লোকটা পাশেই আছে, কথা বলতে চায় বাবুর সাথে। কথাটা শুনে নিশাত একটু খেয়ে হারালো যেন। নাহওয়ান তো কথা শিখিয়ে না দিলে ঠিকমতো কথা বলার জবাব দিতে পারে না। সামনাসামনি যদিও একটু একটু পারে, ফোনে একেবারে অপর পাশের কথা ক্যাপচার করতে পারে না। ইহাব কথা বললে তো সে এপাশ থেকে শিখিয়েও দিতে পারবে না। নন হারাম বলে কথা, কণ্ঠ শুনে ফেলার চান্স আছে। মানহার হ্যালো হ্যালো আওয়াজে ভাবনার সুতো ছিল। ছেলের দিকে তাকিয়ে বলল, নাহওয়ান ভূপের সাথে কথা বলবে? বাচ্চাটা ঘাড় নাড়িয়ে সাহায্য জানালো। নিশাত ফোনটা ছেলে কানে ধরে বলল, সালাম দাও। নাহওয়ান সালাম দিল, আসসালাম মোয়ালা আলাইকুম। ওপাশ থেকে মানহা উত্তর দিয়ে কুশলাতে জিজ্ঞেস করলেও পারল না। অমনি ইহাব চিনের মতো ছো মেরে ফোনটা নিয়ে বলল, এই রসগোল্লা, আমাকে ভুলে গেছো? নাহওয়ান মাথা চুলকে মায়ের দিকে চাইল। নিশাত ফোনের আওয়াজ বাড়িয়ে দিয়েছিল। সে ফিসফিস করে ছেলেকে বলল, তোমার ফুপা, বলো ভুলিনি। নাহওয়ান মায়ের শিখিয়ে দেওয়া কথাটা রিপিট করে বলল, বলি নাই, তুমি ভুলে গেছো? নাহওয়ানের প্রশ্নে ইহাব পাল্টা জবাব দিল, বললে কল দিবে লোকে। নাহওয়ান ফোন কানে ধরে খেলায় মনোযোগ দিয়েছে। ইহাবের কথা শুনে কানে ঢোকেনি। ইহাব নাহওয়ানের জবাব না পেয়ে বলল, এই গুল্লুপ্পা, আমার কাছে আসবে? তোমাকে খেলনা, চিপস, চকলেট, জামা কাপড় কিনে দেবো, আসবে?
নাহওয়ানের এদিক ওদিকে একদমই মনোযোগ নেই। সে খেলনা নিয়ে ব্যস্ত। নিশাত রান্না করে তরকারি নাড়তে গিয়েছে। ইহাব ওপাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে বলল, এই সমন্দির বেটা কথা কোস না কেন? নাহওয়ান ওপাশ থেকে ইহাবের চিৎকার শুনে মুখ খুলল। চুম্বনটি কি? তোর বাপ। বাবা চুম্বনটি না। ইহাব মজা পেয়ে বলল, চুমুন্ডি। বাহ, ভালো বলেছিস তো। আয় তোরে চুমুদি, চুমুন্ডির বেটা। ইন না। না কেন? ভয় পাচ্ছিস? আরে ভয় পাস না বেটা, চুমু খেলে আরো সুন্দর হবে। লাল টকটকে নাদুস নুদুস গাল দুটো একেবারে রক্তচাপার মতো করে দেবো চুমিয়ে। মানহা ইহাবের কথা শুনে চোখ কপালে তুলে ফেলল। তার ভাইস্তাকে কি বলে এই লোক? বাচ্চাটা এমনিতেও চুমু পছন্দ করে না, এখন কেউ চুমু দেবে শুনলেই ভয় দৌড়ে দেয়। আর ইনি কি সুন্দর করে বলেছে চুমু খেলে নাকি সুন্দর হবে। সে ইহাবকে চোখ দিয়ে ইশারা করেছে এসব না বলতে, কিন্তু ইহাব পাত্তা দিলে তো। ওইদিকে না হওয়ানো ইহাবের পূর্ণ কথা বুঝতে না পারলেও যতটুকু মাথায় ঢুকাতে পারলো ততটুকু বুঝে পড়ল। চুমা দিলে চুন্ডল হব? অবশ্যই, খালি খেয়েই দেখো। ইটস ইহাবস চুমু। গালটা মোবাইলে ধরে, রসগোল্লা, আমি এপাশ থেকে আনলিমিটেড চুমু সাপ্লাই করছি। ছেলের কথার মাঝেই মারওয়ান ঘরে ঢুকলো। বাইরে থেকে ঘেমে অস্থির হয়ে এসেছে সে। নাহওয়ানকে মেঝেতে বসে মোবাইলে হাত নিয়ে কথা বলতে দেখে এগিয়ে এলো। অপর পাশের জবাব শুনে ওপাশকে খেয়ে বুঝেছে এক মুহূর্তও সময় লাগলো না তার। ছেলের থেকে ছাট করে ফোনটা কানে নিয়ে বলল, তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, বুইয়ার বাচ্চা। ইয়া ফোনের ওপাশ থেকে মারওয়ানের কণ্ঠ শুনে থতমত খেয়ে গেল। এরপর একটু ধাতস্থ হয়ে বলল, কেন স্লাব্রো, আমি কি ফলমূল চেয়ে কাঁচা চিবিয়ে খাবেন? ইটামি করলে তোকে ছিঁড়ে ফেলবো নাটকের নাতি। নাটক করার জায়গা পাস না? আমার ছাউকে এসব চুমুটুমু শেখাচ্ছিস কেন? ইহাব সোফায় পায়ের উপরে পা তুলে বলল, তো কি আপনাকে শেখাবো? তাহলে কর্তৃত্ব করিয়া আপনার ফোনটার কপালে ধরুন, আমি চুম্মাই। উম্মা। ফোনটা ওপর পাশে শব্দ খেলো চুমু করে ইহাব। ওপাশ থেকে চুমুর শব্দে মারওয়ানের নাক মুখ কুচকে বলল, ওয়াক থু থু থু। মারওয়ান রিয়াকশন দেখে ইহাব ফোনের ওপাশে মুখ লটকিয়ে বসে আছে। পাশে মানহা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়েছে। বড় ভাই আর ইনি একত্র হলেই হয়েছে বিনোদন আর বিনোদন। মানহাকে হাসতে দেখে ইহাবের প্রেস্টিজে লাগলো। সে গলা খাকারি দিয়ে বলল, তোর পেটে কিরমি হয়েছে নাকি? লক্ষণ তো ভালো ঠেকছে না। শুনেছি কুকুরের পেটে ভালো জিনিস হজম হয় না। তুই তো আর কুকুর নস, নিশ্চয়ই কৃমি হয়েছে, কৃমির বাচ্চা হয়েছে। ডাক্তার দেখাস। ইহাবের কথা শুনে মারওয়ান রেগে চেঁচিয়ে উঠে বলল, কৃমির বাচ্চা হয়েছে মানে? শালা তোর চুমুতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, জলাতঙ্ক, এইচআইভি, ক্যান্সার, মহামারী, দূরে গিয়ে মর। বলে ফোঁস করতে করতে ফোন কেটে দিতে নিলে ওপাশ থেকে ইহাব বলতে লাগলো, আরে মরার আগে ইহাব স্পেশাল চুমু তো খেয়ে যা। তোর পালের স্পেশাল চুমুর গোষ্ঠী কিলাই, ক্যারেক্টারলেস চাপড়ি। চেঁচিয়ে উঠে মারওয়ান ফোন কেটে দিল। টুটটুট শব্দ করে কান থেকে নামিয়ে জোরে হাসতে লাগলো ইহাব। মানহা তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। ইহাব মানহাকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে চোখ মেরে বলল, খাবে নাকি ইহাব চুমু? আসতেই। মানহা রক্তিম গাল নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ইহাব মানহাকে পালিয়ে যেতে দেখে জোরে বলে উঠল, পালিয়ে লাভ নেই। তুমি তোমার ভাই আর রসগোল্লা ইহাব স্পেশাল চুমু খাওয়ার জন্য রেডি থেকো। ইহা চিরন্তর সত্য, খেতেই হবে তোমাদের। নিষাদ ঘরে ঢুকে মারওয়ানকে ফুসতে দেখে ভ্রু কুঞ্চিত করল। রান্নাঘর থেকে সবাই শুনছে যে মানহার জামাইয়ের সাথে লাগাচ্ছে আবারও। দুটো একসাথে হলেই হয়েছে, ভূমিকম্প লেগে যায়। নাহওয়ান মাকে দেখে দৌড়ে এলো। বাবাকে চিৎকার করতে দেখে ভয় পেয়েছে বাচ্চাটা। পায়ে পা জড়িয়ে ধরে বলল, মা, পুপা চুমাই, বাবাকে চুমাইছে। নিষাদ কপাল গোটালো। মারওয়ান ছেলের কথা শুনে কেসে উঠে বলল, এই আমাকে চুমাইছে মানে? উল্টাপাল্টা কথা বললে সব নাট বল্টু খুলে ফেলবো, পটলের বাচ্চা। বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল। নিশাদ ছেলে ময়লা গেঞ্জি পাল্টে আরেকটা পরিয়ে বিছানায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ক্ষুধা লাগছে? নাহওয়ান মাথা নাড়িয়ে না জানালো। নিশাদ আবার বলল, এখানে থাকবে নাকি? আমার সাথে রান্নাঘরে যাবে। এখানে থাকবো। নিশাদ আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। খানিক পর মারওয়ান মুখ মুছতে মুছতে বের হলো। গামছা থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। সে নাক কুচকে নিশাদকে ডাকলো। নিশাদের ছাড়া না পেয়ে গামছা নিয়ে রান্না করে গিয়ে দেখলো নিশাদ শাক ধুচ্ছে। মারওয়ানের নাক আবার কুচকে গেল। আজকে নিরামিষ রান্না হবে নাকি? গত এক সপ্তাহ টানা নিরামিষ রান্না হচ্ছে, আজকেও নিরামিষ রান্না হলে ঘরেই থাকবে না সে। এসব শাক লতা পাতা তার মুখে রোচে না। হোটেলে গিয়ে এক প্লেট ভাত আর গোস্ত খেয়ে পেট শান্ত করা এর থেকে ঢের ভালো। সে গলা খাকারে দিয়ে বলল, গামছা থেকে বাজে গন্ধ আসছে, ধো না। নিশাদ কার ঘুরিয়ে মারওয়ানের হাতের গামছার দিকে তাকিয়ে বলল, ওটাতেই ফ্লোর মুছি। নাহওয়ান আজকে ফ্লোরে টয়লেট করে দিয়েছে, ওটা মুছেছি, এখনো ধোয়া হয়নি। বলে আবারও সামনে ঘুরে কাজ করতে লাগলো।
নিশাতের কথা শুনে মারওয়ানের নাড়ি পুড়ে উল্টে আসতে নিল। ও এক এক করতে করতে নিশাতকে সরিয়ে বমি করতে বেসিন ভাসিয়ে দিল। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, একটু স্থির হয়ে মুখে পানি দিয়ে বলল, মাথামোটা মহিলা, টেবিলের উপর এটা সাজিয়ে রেখেছিলে কেন? গামছা নিয়ে যখন ঢুকি তখন তো কিছু বলনি। ইচ্ছে নাকি ইচ্ছে করে এসব করেছ? নিশাত গম্ভীর মুখে বলল, আপনার কাজ হয়ে গেলে এখান থেকে বের হন। হাত দিয়ে বাহিরে দেখিয়ে দিল। মারওয়ান নিশাতের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ধীরে ধীরে বলল, কত বড় পাষাণ নারী, স্বামী বমি করছে আর উনি চোখ রাঙাচ্ছে। চোখ দিয়ে গেলা হয়ে গেলে যেতে পারেন। মারওয়ান গটগট করে হেঁটে বেরিয়ে গেল। এত বড় অপমানের পর সেখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তাকে চরিত্রহীন ইন্ডিকেট করা। রুমে ঢুকে নাহওয়ানকে কাঁধে তুলে বলল, ওই পুটকার বাচ্চা, যেখানে সেখানে হিসু করিস কেন? নাহওয়ান বাবার কাঁধে ঝুঁকতে ঝুঁকতে বলল, বাইর হয়ে যায় কেন? কন্ট্রোল করতে পারিস না, বদকথাকার। নাহওয়ান ঠোঁট উল্টে ফেলল। একটু পর মারওয়ান ছেলেকে রেডি করিয়ে চুল আঁচড়ে দিল। তারপর নিজে রেডি হয়ে ছেলেকে বকল তাপা করে বলল, তোর মাকে বলবি আমরা বাইরে খেতে চাই। জিজ্ঞেস করবি আমাদের সাথে যাবে কি না ওকে। নাহওয়ান ঘাড় নাড়ল। মারওয়ান রান্নাঘরের সামনে দাঁড়িয়ে নাহওয়ানকে ইশারা করলো। বাচ্চাটা চেঁচিয়ে মাকে ডেকে উঠল। নিশাত এগিয়ে এসে অবাক হয়ে বলল, কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাহওয়ান? বাইরে যাই, তুমি যাবে? বাইরে যাচ্ছ কেন এই দুপুরবেলা? নাহওয়ান জিব্বা বের করে বলল, মোজা মোজা খাবো। নিশাত চোখ রাঙিয়ে বলল, কোথাও যাবে না তুমি, বাসায় রান্না হচ্ছে না? বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই, কোলে এসো। নাহওয়ান মায়ের ধমক শুনে বাবার কোলে আরও গুটিয়ে গেল। মারওয়ান রেখে বলল, ও আমার সাথে যাবে। তুমি যাবে না ঠিক আছে, ছেলেকে ধমকাচ্ছ কেন? আমাদের পাপ্পাটা আর তোমাকে লাগবে না, যাও। বলে বসা থেকে বেরিয়ে গেল। নিশাত শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি এক বিচিত্র কারণে ইমতিয়াজ ভুইয়া উর্মি ভুইয়ার নাহিদের পছন্দ করে না। ইহাবের সাথে আবারও তাদের মামাদের বন্ডিং ভালো, তবে ইমতিয়াজ ভুইয়া তাদের একেবারে পছন্দ করেন না। তাদের দেখলেই এড়িয়ে চলেন তিনি। আজকে সকালে লোনে বসে চা খাচ্ছিল, অমনি গেট দিয়ে মামা ভাগ্নে তিনজনকে ঘেমে নিয়ে বাড়িতে ঢুকতে দেখলেন। হাতে তিনজনেরই র্যাকেট অর্থাৎ ব্যাডমিন্টন খেলে এসেছে তারা। রাগে তার শরীর জ্বলছিল। কেন তার বাড়ির সামনে এত বড় ফ্রন্ট এয়ারটা চোখে পড়েনি এদের? মামা ভাগ্নে এক হলে পুরো এলাকা চষে বেড়াতে হবে, ক্লাবে যেতে হবে, মাঠে যেতে হবে। কেন? ইমতিয়াজ ভুইয়াকে দেখে উমায়ের ভুইয়া এগিয়ে এসে হাত মেলালেন। ইমতিয়াজ ভুইয়া মুখে মেকি হাসি ঝুলিয়ে হাত মেলালেন। উজান ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার পাশে বসে বললেন, দুলাভাই চা খাচ্ছেন? প্রশ্ন শুনে মনে মনে বেজায় বিরক্ত হলেন তিনি। আহাম্মক কোথাকার, দেখছিস যেহেতু চা খাচ্ছি তাহলে প্রশ্ন করছিস কেন? মনে মনে তাদের গোষ্ঠী উদ্ধার করে ঠোঁটে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, না শালাবাবু, সালফিউরিক অ্যাসিড খাচ্ছি, তুমি খাবে নাকি? উজান ভুইয়ার চোয়াল ঝুলে গেল। সালফিউরিক অ্যাসিড কেউ খায় নাকি? সে মুখ ঝুলিয়ে বলল, দুলাভাই কি মজা করছেন? না তো, ফান করছি। উজান ভুইয়া মুখ লটকিয়ে বলল, দুলাভাই? কি ভাই? ইমতিয়াজ ভুইয়া বেশ মজা পাচ্ছেন উজান ভুইয়াকে নাস্তা নাবুদ করতে পেরে। এবার উমায়ের ভুইয়া বললেন, আপনার ব্যবসা কেমন চলছে? এই তো, আল্লাহ ভালোই চালাচ্ছেন। উর্মিকে নিয়ে যান না কেন? বোনটা এমনিতেই মনমরা থাকে, ঘোরাফেরা করলে মন ভালো হতো। ইমতিয়াজ ভুইয়া কোনো উত্তর দিলেন না। উজান ভুইয়া আর ইহাব উঠে গেল উমায়ের ভুইয়া। ইমতিয়াজ ভুইয়ার উদ্দেশ্যে বললেন, আগের কথা ভুলে যান, আমরাও ভুলে গেছি, ভুলে গেলে সবই মঙ্গল। উর্মিকে নিয়ে বাড়িতে আসবেন। বলে হেঁটে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া শক্ত হয়ে বসে থাকলেন। নিশাতের চোখ মুখ গম্ভীর, চুপচাপ কাজ করছে। নাহওয়ান মায়ের পিছু পিছু ঘুরছে। মারওয়ান খাটের ওপরে শুয়ে শুয়ে মা ছেলে কাণ্ড দেখছে আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং উঠিয়ে অনবরত নাড়াচ্ছে। এদিকে নাহওয়ান মায়ের পাত্তা না পেয়ে মায়ের ওড়নার কোণা টেনে ধরে পড়ল। মা, একটু ডুডু দাও। নিশাত ওড়নার কোণা ছাড়াতে ছাড়াতে গম্ভীর কণ্ঠে বলল, আমার কাছে নেই, বাবার কাছে যাও। মারওয়ান তড়া করে লাফিয়ে উঠে বলল, আমার কাছে আসবে মানে? দুধ কি আমার কাছে আছে নাকি? আমার দিকে ঠেলছো কেন? নিশাত রুম থেকে বেরোতে বেরোতে ছেলেকে উদ্দেশ্য করে বলল, বাবা দেবে যাও। মারওয়ান কি কর্তব্য বিমূঢ় হয়ে বলল, হ্যাঁ, আমি কোত্থেকে দেব? মায়ের কথা শেষ হতেই নাহওয়ান বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল দুধ খাওয়ার জন্য। মারওয়ান বলতে লাগলো, আরে আমার কাছে কিচ্ছু নেই, তোর মা মিথ্যে বলছে। খানিক পর তস্তাতস্তি হলে মারওয়ান নাহওয়ানকে কোলে নিয়ে রান্না করে এসে বলল, কাজটা মোটেও ঠিক করোনি লিলিপুট, আমাকে পাগল বানিয়ে ফেলেছ দুধের জন্য। তুমি জানো না ওর দুধের নেশা উঠলে পাগলামি করে? ছেলেকে মিথ্যে বললে কেন? নিশাত অবাক হয়ে বলল, ও মা, মিথ্যা হতে যাবে কেন? যেহেতু আপনাদের বাপ্পাটার আমাকে প্রয়োজন নেই, সেহেতু আমি দুধ দেবো কেন? আপনি দেবেন, আমাকে তো দরকার নেই, তাই না? উত্তর শুনে মারওয়ান ভাপাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। লিলিপুট দুপুরের কথা এভাবে ফিরিয়ে দেবে ভাবেনি সে। নাহওয়ান মাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, মা ডুডু দাও না। মানহা কোমরের শাড়ির আঁচল গোজে রান্না করছে। শাড়ির পরে কোনো কাজ করতে পারে না, অভ্যাস নেই তার। তবে উর্মি ভুইয়ার ইচ্ছে তার বউ শাশুড়ি উভয়ই শাড়ি পরবে। তবে মানহার অস্বস্তির জন্য তিনি সপ্তাহের যে কোনো 2 দিন শাড়ি পরার নির্দেশ দিয়েছেন। আজকে সেই 2 দিনের শেষ দিন, শুক্রবার।
সকাল থেকে হেসে লেসে এই একটা দিন পুরো 3 বেলার রান্না মানহা করে। অন্যান্য দিনগুলোতে উর্মি ভূঁইয়া রান্না করেন। গৃহকর্মীরা অবশ্যই কাটাপাছা ধোয়াধুয়ি সবকিছু গুছিয়ে দেন। রান্নাটা শুধু উর্মি ভূঁইয়া কিংবা মানহা করে। ইমতিয়াজ ভূঁইয়া আবার মেয়েদের হাতের রান্না খেতে পারেন না। ভীষণ ভোজন রসিক মানুষ তিনি। তাই রান্নাটা খুব আগ্রহের আনন্দের সাথেই করেন উর্মি ভূঁইয়া। তার হাতের রান্নার স্বাদ অতুলনীয়। মানহাও বেশ কিছু রান্না শিখেছে উর্মি ভূঁইয়ার থেকে। এখন মোটামুটি ভালোই রাঁধতে পারে সে। ঘামটা মুখোশটাই তেল তেলে হয়ে আছে মানহার। শুক্রবারের আয়োজন বিশাল এই বাড়িতে। প্রত্যেক দিনই বিভিন্ন পদের আইটেম থাকে, তবে আজকের আইটেমগুলো স্পেশাল। তার উপরে বাড়িতে মেহমান আছে 2 মামা শ্বশুর। বাড়তি পদ তো থাকবেই। পোলাও, রোস্ট, কাবাব, চিংড়ি, মালাইকারি, সরিষা ইলিশ, আলু পোস্ত, রুই মাছের কালিয়া, কোপ্তা, গরুর কালাভুনা, মুড়িঘণ্ট, সাদা ভাত। ডেজার্ট হিসেবে থাকবে চমচম, রসগোল্লা, মিষ্টি দই আর ক্ষীর। উর্মি ভূঁইয়া আজ বেশ কয়েকটা পদ নিজে করেছেন, আর বাকিগুলো না মানহাই করেছে। টেবিলে এত পদ দেখে ইয়াবের জিহ্বায় পানি এসে গেছে। আশেপাশে কাউকে না দেখে রান্না করে উকি দিয়ে দেখলো মানহা খুব মনোযোগ দিয়ে রান্না করছে। সব আইটেম শেষে ফ্রোজেন করা কাবাবগুলো ভেজে নিচ্ছিল সে। ইহাব চট করে রান্নাঘরে ঢুকে গরম কাবাব টিস্যু পেপার থেকে কামড় বসিয়ে দিল। এইমাত্র গরম গরম ভেজে টিস্যুতে উঠিয়ে রেখেছিল মানহা, আর ওই সময়ই ইহাবের আগমন। মুখে ঢোকাতেই গরমে পুড়ে গেল তার মুখ। লাফ দিয়ে উঠে মুখের ভিতরটা ফেলে দিল। মানহা খুন্তি হাতে কোমরে হাত দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ইহাব গুলি করে মানহার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়েছ কেন? চোখ নামাও। স্বামীর দিকে চোখ রাঙিয়ে তাকায় কেউ? মানহা কাবাব উল্টে দিয়ে ভাজা কাবাবগুলোর দিকে ইঙ্গিত করে বলল, আরেকবার হাত দুটো এখানে পড়লে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব। কি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থ্রেট দেয়? কত বড় সাহস! মানহা ভাবলেশীন উত্তর দিল, এটা আমারও বাড়ি। ইহাব তেড়ে এসে বলল, তোমার বাড়ি কোত্থেকে হলো? এই দুনিয়ায় সব তোমার ভাই আর তোমার? আমরা হলাম ভাড়াটিয়া, যেমন ভাই তেমন বোন। মানহা ইহাবের বুকে চাপড় দিয়ে সরিয়ে দিল সালাড কাটার জন্য চপিং বোর্ড নিয়ে এসে বলল, বাড়িটা আমার ভাইয়ের না, আমার শ্বশুরের, সুতরাং সেই সূত্রে এটা আমারও। ইহাব বিড়বিড় করে বলল, মেয়ে মানুষের প্যাচের কাছে ইবলিশের প্যাচও ফেল, কোনোদিনও স্বীকার করবে না এটা স্বামীর বাড়ি। একটা কথা প্যাচেতেই থাকবে, পেঁচিয়ে নেপচনে নিয়ে যাবে। উর্মি ভূঁইয়ার আগমনে ইহাব রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তিনি মানহাকে গোসল করতে পাঠিয়ে দিলেন। মানহা উপরে এসে ঘরে ঢুকতে নিলেই একটা কথা শুনে থমকে গেল, লাশটা সরিয়ে দে, কাক পক্ষীও যেন টের না পাই। যদি যথাসময়ে পৌঁছে যাব। আর বাসায় থাকাকালীন ফোন করতে নিষেধ করেছি না, মেসেজ দিবি। এখন ফোন রাখ বলে ফোন কেটে পেছন ফিরে মানহাকে দিতে থতমত খেয়ে গেল, সাথে আতঙ্কিত হলো। মানহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছু শুনে ফেলেনি তো আবার? মানহা চিৎকার দিয়ে বলল, আপনি কাকে খুন করে লাশ সরিয়ে ফেলতে বলছেন? কি করেছেন সকলের অগোচরে? আল্লাহ! বাকি কথা শেষ করতে পারল না। অমনি ইহাব মানহার মুখ চেপে ধরে হিংস্র নজরে চাইল। কানের কাছে পিস করে বলল, চুপ! আরেকবার চিল্লালে তোকেও লাশের কাছে পাঠিয়ে দেব। মানহা শব্দ করে যাচ্ছে, তার চোখে ভয়। ইহাব মানহার দিকে তাকিয়ে বলল, চিল্লাবে? মানহা ঘাড় নাড়িয়ে না বোঝালো। ইহাব মুখ থেকে হাত সরিয়ে দিতেই মানহা আবারও চিৎকার দিয়ে উর্মি ভূঁইয়াকে ডাকতে লাগলো। ইহাব তড়িঘড়ি করে আবারও মুখ চেপে ধরে বলল, আচ্ছা গলাটা কেটে দেই। দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর এইদিকে তিনি উল্টো পাশের মাছকে দিব্যি হজম করে বসে আছে, সেটা তো কেউ জানে না। ইহাবের কথা শেষ হতে মানহা তার হাতের তালুতে জোরে কামড় বসিয়ে দিল। ইহাব দ্রুত হাত সরিয়ে ফেলল। মানহা এবার চিৎকার করে বলল, সত্যি করে বলুন, কি করেছেন সবার অগোচরে? আমাকে দমিয়ে রাখলেই এসব কথা মিথ্যে হবে না। যতই আমাকে দমিয়ে রাখুন না কেন, আমি চিৎকার করে বলতেই থাকবো, আপনি আপনি লাস্ট সাপ্লাই করেন। ইহাব ঠোঁট উল্টে রেখে বলল, এই একদম চোখ, বেশি কথা বলে তোমাকেও সাপ্লাই করে দেব। দিন, ভয় পাই আপনাকে? আমার কিছু হলে ভাই আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। ইহাব দুহাত উঁচিয়ে বলল, ওরে বাপরে, ভয় পেলাম তো। বোঝে না ছাতার মাথা, জীবনটা আমার তেজপাতা। ইহাবের তাচ্ছিল্য শুনে মানহা ফুসফুস করতে লাগলো। বিরাট ডাইনিং টেবিলে খাওয়ার আসর জমেছে। ইমতিয়াজ ভূঁইয়া, ইহাব ভূঁইয়া, ওমায়ের ভূঁইয়া, ওজান ভূঁইয়া সবাই নামাজ পড়ে এসে খেতে বসেছেন। রান্নার সুঘ্রাণে বসে থাকা দুষ্কর। ওমায়ের ভূঁইয়া ভাগ্নের প্লেটে ইলিশ মাছ বেছে দিতে দিতে বললেন, কিরে, এখনো মাছ বেছে দিতে হয়? ইহাব মাথা নাড়িয়ে বলল, এখন মোটামুটি ভালোই মাছ বাঁচতে পারি, তবে ইলিশ মাছ এখনও অ্যাভয়েড করি। উজান ভূঁইয়া খোঁচা মেরে বললেন, এখন আর মাছ নিয়ে ঝামেলা হবে না ভাগ্নের, মাছ বাঁচা মানুষ তো এসে গিয়েছে, তাই না মামা? ইহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিল। ইহাব কিছু বলার আগেই ইমতিয়াজ ভূঁইয়া বললেন, ঠিক যেমন তোমরা উষ্টা খাওয়ার সঙ্গী হয়েছিল, তাই না শালা? উজান ভূঁইয়া দুলাভাইয়ের কথা শুনে মুখ লটকিয়ে ফেললেন। খাবার টেবিলে বসে থাকা সকলে একযোগে হেসে উঠল। উজান ভূঁইয়া উর্মি ভূঁইয়ার দিকে তাকিয়ে বললেন, আপা দুলাভাইকে নিষেধ করো, বিয়ের আগে উষ্টা খালেও বিয়ের পর কখনোই উষ্টা খায়নি। ইমতিয়াজ ভূঁইয়া মুরগির লেগ পিসে কামড় বসিয়ে বললেন,
বুঝলে, বিয়ের আগে উষ্টা খেতে বউয়ের অভাবে, আর বিয়ের পর নতুন করে কি উষ্টা খাবে? এমনিতেই বউরা স্বামীদের যে প্যারাতাই, কয়েকশো লাত্তি উষ্টাও এর কাছে কিছুই না। বউয়ের চাপে রিয়েল উষ্টার কথাই ভুলে গেছ। ওজন ভুইয়া বলে উঠল, দেখেছ আপা, বউদের কথা বলে ইনডিরেক্টলি তোমাকে খোঁচা দিল। উর্মি ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার দিকে শান্ত চাহনি নিক্ষেপ করলেন। ইমতিয়াজ ভুইয়া মনে মনে বললেন, খাপিসগুলো আমার সংসার ভাঙতে এসেছে, মন চাচ্ছে টুটি চেপে ঘর থেকে বের করে দিতে। এতে দুই চোখকে সহ্য করতে পারি না, সব জায়গায় ভেজাল লাগাবে। পাশায় লাঠি মারতে পারলে ভালো লাগতো। ওজন ভুইয়া দুলাভাইকে নাস্তামন নাপুত হতে থেকে বেশ আনন্দিত হলেন। ওমায়ের ভুইয়ার কথা কম বলেন। তিনি চুপচাপ খাবার শেষ করে উঠে যাওয়ার আগে বললেন, প্রত্যেকটা রান্নাই মজা হয়েছে, অনেকদিন পর কবজি ডুবিয়ে খেলাম। মজার খাবার দেখে বেশি খেয়ে ফেলেছি, গ্যাস্ট্রিকের প্রবলেম না হলেই হয়। উর্মি ভুইয়া ভাইকে বললেন, গ্যাস্ট্রিকের ওষুধ দেবো ভাইজান? দে, পেটটা কেমন যেন করছে। ইমতিয়াজ ভুইয়া বললেন, টয়লেট ওপরে। ওমায়ের ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার দিকে তাকিয়ে ওপরে চলে গেলেন। ইহাব উজান ভুইয়াকে উদ্দেশ্য করে বলল, মামু তুমি উষ্টা খেতে কি জন্য? কোনো সমস্যা ছিল নাকি? আর বলিস না, হঠাৎই হাঁটতে গেলে উল্টিয়ে পড়তাম। সোজা রাস্তাতেও এমন হতো। কেন হতো কে জানে। ইমতিয়াজ ভুইয়া কথা বললেন না, বলবেন করেও মুখ ফসকে বলে ফেলবেন। ভিটামিনের অভাব ছিল, খুব সম্ভবত পলিওটিকার ঘাটতি আছে তোমার মামার শরীরে। মারওয়ান সন্ধ্যার দিকে এসে গোসল করে একটু ঘুমিয়েছিল। এখন ঘুম থেকে উঠে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে জট করে কোলে তুলে নিতেই হাতে ভেজা অনুভব হলো। ছেলেকে কোল থেকে নামাতেই দেখলো হাতে মল। মারওয়ান রাগান্বিত কণ্ঠে বলল, হেঁকে দাঁড়িয়ে আছিস কেন? কোলে নেওয়ার সময় তো বলতে পারতি, বাবা আমি হেঁকেছি। কোলে নিও না, এখন আবার গোসল করতে হবে। তার কণ্ঠে বিরক্তি উপচে পড়েছে। নাহওয়ান সেইটু গেছে তুলে দাঁড়িয়ে আছে, এক্ষুনি কেঁদে ফেলবে ভাব। মারওয়ান আবারও চোখ রাঙালে বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে বলল, বাইল হয়ে গেছে, মা ধুয়ে দেয়নি। মা যখন ধুয়ে দেয়নি তখন আমাকে বলিসনি কেন পটলের বাচ্চা, এই জিনিস তোকে মাখিয়ে দেয়? মারওয়ান হাতে বস্তু দেখিয়ে বলল। নাহওয়ান তার ছোট্ট শরীরটা নিয়ে আটলান্টা অবস্থায় দৌড় দিতে দিতে বলল, ইস ইস তুমি পচা। এখন ইসছি আমি পচা? আর একটা কথা বললে তিল দিয়ে ডিম পাড়াই দেব। নাহওয়ান ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। নিশার ছেলে প্যান্ট নিয়ে এসে বলল, ওমা বেরিয়ে এসেছো কেন? বসে থাকতে বললাম না? বলতে বলতে মারওয়ানের হাতের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেল। নিশাতে কেন যেন খারাপ লাগলে বদলে পৈশাচিক আনন্দ হলো। ছেলেকে পরিষ্কার করে বেরোতেই মারওয়ান গোসল করতে ঢুকলো। নিশাত নাহওয়ানকে প্যান্ট পরিয়ে বলল, এখানে বসে থাকুন, মা চটচলতি রান্না সেরে ভাত খাইয়ে দেব। নাহওয়ান ঘাড় ঘুরিয়ে সম্মতি জানালো। নিশাত চলে যাওয়ার কিছুক্ষণ পর মারওয়ান বেরিয়ে এলো। ছেলের দিকে আবারও আর চোখে তাকালো। বাবাকে এরকম ওন্টা চোখে তাকাতে দেখে বাচ্চাটা গাল ফুলিয়ে বলল, বাইল হয়ে গেছে? মারওয়ান গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বলল, হ্যাঁ তোর তো খালি বাইর হয়ে যায়, ঢিলা কোম্পানি। নাহওয়ান বাবার কথা বুঝতে না পেরে খোলায় মনোযোগ দিল। মারওয়ান খাটের উপরে শুয়ে বলল, দেখিয়ে পেছন দেখা, পরিষ্কার হয়েছিস তো ঠিক করে? নাহওয়ান পেছনে ঘুরে দেখল মারওয়ান ছেলেকে ঝট করে বুকে তুলে বলল, আয় ঘুমাই। ঘুমাবো না তো কি করবি? খেলবো। এত খেলা লাগবে না, আয় বাপ বেটা কোলাকুলি করে ঘুমাই। ঘুমের কথা শুনে নাহওয়ান মুষ্ট্রি করতে লাগলো। মারওয়ান চোখ রাঙিয়ে তাকালে ঠোঁট উল্টে বলল, একটু শুশু করবো। মারওয়ান ঠেসে ধরে বলল, মিথ্যা কথা বলার জায়গা পাস না, হাগুমুতু কি তোর মিনিটে মিনিটে আসে ঢিলার বাচ্চা? নাহওয়ান বুঝলো বাবার হাত থেকে ছাড়া পাওয়া যাবে না, তাই মুখ ফুলিয়ে বলল, ভাতও খাবা না? খাবো, দারুণ সুগ্রান আসছে, দেখে আসি তোর মা কি রান্না করেছে। বলে ছেলেকে নামিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। নিশাত আজকে দুপুরে রান্না করেনি, মাথা ব্যথায় শুয়েছিল, তাই রাতে চাল ডাল মিলিয়ে কালকের একটু বেঁচে যাওয়া মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করেছে। এমনিতেই বাপ্পাটার ভালো মন্দ না হলে মুখে আবার খাবার রোচে না, এই শর্ট টেকনিক ইউজ করলো, তাই সময়ও কম লাগবে, সাথে খেতেও সুস্বাদু হয়। এদিকে মারওয়ান রান্না করে উকি মেরে দেখলো খিচুড়ি রান্না হয়েছে, তাই আর ভেতরে না গিয়ে রুমে চলে গেল। নিশাত কয়েকটা আলু ভাজা করে নিল। খিচুড়ির সাথে মুচমুচে আলু ভাজা কিংবা ফ্রেঞ্চ ফ্রাই খেতে মজাই লাগে। আলহামদুলিল্লাহ, রাতের খাবার তৈরি। রাতের খাবার খেয়ে নিশাত পরীক্ষার খাতা কাটতে বসে গেল। কয়েকদিন ধরে একেবারে অন্যদিকে সময় দিতে পারছে না, ইস্তেগফারও করা হচ্ছে না। ইস্তেগফারের রেজাল্ট এখনও আসেনি। নিশাত চিন্তায় আছে, আল্লাহ কি তার প্রতি নারাজ? এর আগে ইস্তেখারা করার কয়েকদিনের মধ্যেই ফলাফল পেত, এটাই বিলম্ব ঘটেছে, নাকি ঠিকমতো ইস্তেখারা করা হয়নি বুঝতে পারছে না সে। পরীক্ষার খাতা দেখতে দেখতে বেশ রাত হলো। অন্য রুমে বাবা ছেলে ঘুমিয়ে আছে। নিশাত আর না গিয়ে তাহাজ্জুদের পড়তে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ পড়তে পড়তে জায়নামাজ কখন ঘুমিয়ে পড়লো বলতে পারবে না। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো। ঘেমে একেবারে অস্থির হয়ে গিয়েছে সে। কি স্বপ্ন দেখলো এটা? এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা ছিল? ইশারা বুঝি এত ভয়ঙ্কর হয়? আল্লাহ! কান্না গলায় দলা পাকিয়ে আসছে। বুকটা ধরপড় করে কাঁপছে অনবরত।
হাঁপড়ের মতো বুকটা ওঠানামা করছে। চারিদিকে কেমন অন্ধকার লাগছে। এত ভয়ঙ্কর স্বপ্ন কোনোদিন না দেখুক সে। জায়নামাজে শুয়ে আল্লাহ তাকে কি স্বপ্ন দেখালো। হাতটা বারবার দেখছে সে। বুকটা ভেঙে কান্না আসছে। শরীর ছেড়ে জায়নামাজে ঢলে পড়ার আগে অস্পষ্টভাবে বলল, নাহমানের বা হাইরোডের উপরে ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে কেউ একজন। উপর থেকে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখে চলেছে এক মনে। পাশ দিয়ে সাই সাই করে অসংখ্য গাড়ি চলে যাচ্ছে। এতে তার কোনো ভাবাবেগ নেই। সে শিকারী নেত্রে একখানে কিছু দেখে চলেছে। পরনে ওভারকোট তার, বাতাসে উঠছে। পকেটে ফোন ভাইব্রেট হলো। রোবটের মতো ফোন কানে লাগিয়ে আগের ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে কিছু বলা হলো। সব শুনে ফোন কেটে দিয়ে কাউকে কল দিল। কিছুক্ষণ বাদে একটি গাড়ি এসে দরজা খুলে দিলে সে চড়ে বসল। তারপর চলে গেল নিজ গন্তব্যে। গাড়িটি বিলীন হয়ে গেলেও পেছনে তিনজন জ্বলন্ত চোখের অধিকারী ব্যক্তিদের চক্ষু এখনও সেই বিলীন হওয়া জায়গায় গাড়ির সীমানায় শেষ সীমানায় আটকে আছে। মুনতাজির গম্ভীর কণ্ঠে শুধালো, এই তবে কিলার আজাদ, কিলার জাত? জিনানের নীল নয়ন চলচল করছে, যেন শিকার ধরার এক অদ্ভুত তারা সেই চোখে। নেওয়াজ বলল, লোকটার চেহারার ধার আছে। একে তো কেউই খুনি বলবে না। সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আমাদের তীরান্দাজ দৃষ্টি ফাঁকি দেওয়া অত সোজা না। জিনান রহস্যময় হেসে বলল, উইলিয়াম শেক্সপিয়ার কিং জন নাটকের একটা ডায়লগ মনে পড়ে গেল, বি স্টারিং অ্যাজ দ্য টাইম, বি ফায়ার উইথ ফায়ার। ইয়া। হঠাৎ যুদ্ধ বা হুমকির সময় কোমলতা নয়, কঠোর প্রতিক্রিয়া জরুরি। মুনতাজির ব্রো কুচকে বলল, কি প্রতিক্রিয়া নিতে বলেছ? হেডজেটা অলওয়েজ বলেন, তার গ্যাং বিশাল বড় বোঝাই যাচ্ছে। চেহারা যেহেতু দেখে ফেলেছি, এখন ডিরেক্ট অ্যাকশনে যাব। তবে এই ঠান্ডা মাথায় কৌশলে আগাতে হবে। ওদের দলের যাকে ধরা হয়েছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে একেবারে চতুর্দিক থেকে ঘেরাও করতে হবে, যেন পালানোর পথ না পাই। আমাদের কর্মজীবনে কিলার যাদের মতো ঘোল খাওয়ায়নি কেউ। সে ইচ্ছে করে নিজেকে ধরা দিচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়। তাকে ধরতে গিয়েও ধরতে মানা যেন, না হলে যাকে এতদিন ধরে খুঁজে হয়রান হয়েও সন্ধান কিংবা হদিশ পাওয়া যায়নি, হঠাৎ করে তার আস্থানে খোঁজ পাওয়া, চেহারা দেখে স্ট্যাটাসে বিগ ডিল গাইস। মুনতাজির ও নেওয়াজ উভয় সম্মতি জানালো। আসলেই তো হঠাৎ করে সবকিছু খোলাসা হওয়া অদ্ভুত ও সন্দেহজনক মনে হচ্ছে। মুনতাজির মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আর ইউ সেইং দিস ইজ আ ট্র্যাপ? সেই রকমই মনে হচ্ছে যেন। দেখা যাক কি হয়। নেওয়াজ হিংস্র কণ্ঠে বলল, কিলার জাত, ইউ আর আ ডেডলি প্লেয়ার। 3 আশ্বিন 1424 বঙ্গাব্দ। চোখে কাপড় বেঁধে বাড়ির উঠোনে খেলছে এক সচ্ছল চটপটে তরুণী। তার সখীদের ধরার জন্য উঠোনের ওই মাথা দূর দূরান্ত গতিতে ছুটছে। মাথায় ওড়না পেঁচানো থাকলেও দৌড়ানোর তালে তালে তার মাথা থেকে খুলে পড়ে গিয়েছে। ছুটতে ছুটতে সামনে বাঁধা পায়ে ঝাপটে দৌড়ে চেঁচিয়ে বলতে লাগলো, ধরেছি ধরেছি। তারপর টান দিয়ে চোখের পট্টি খুলে ফেলল সে। সামনে নিজের পিতৃ মহোদয়কে দেখে মুখ কালো করে ফেলল। মুখ ফুলিয়ে বলতে লাগলো, বাবা তুমি এই সময়ে? পিতা মহাশয় মুচকি এসে বললেন, কেন, আমি আসতে মায়ের মন খারাপ হলো নাকি? মেয়েটি মুখ কালো করে বলল, না, আমি ভেবেছিলাম আমি এখন চোর থেকে ইস্তফা নেব। পিতা মেয়ের মুখ দেখে কালো দেখে মাথায় হাত বুলিয়ে বললেন, এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলো, যাও, আর খেলতে হবে না। মেয়েটি বাবার আদেশে শিরোধার্য করে হাত মুখ ধুয়ে পুকুরে চলে গেল। অজু করতে উঠতে উঠতে চারিপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। পাখিরা সব নিরে ফিরেছে। সে ঘরে গিয়ে সব পাতি জ্বালিয়ে দিল। মাগরিবের আজান দিলে আজানের উত্তর দিয়ে নেয় জায়নামাজ পিছিয়ে মনোযোগে দিল নামাজে। অন্যদিকে পিতা নামাজের জন্য মসজিদে চলে গিয়েছেন। নামাজ শেষে পিতা তার বাল্যকালের বন্ধুকে নিয়ে হাজির হলেন বাড়িতে। গুনগুন করে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। পিতা মহোদয় মেয়ের পড়ার আওয়াজ শুনে মেয়েকে আর ডাকলেন না, বন্ধুকে নিয়ে ঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর মেয়েটির মা ডেকে উঠল, এই নিশাত, শুনে যা। নিশাত বই বন্ধ করে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। সে কেবল অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছে। নতুন নতুন বই পড়ার মজাই আলাদা। রাবেয়া খাতুন মেয়েকে কিছু নাস্তা বানিয়ে দিতে বললেন। পেঁয়াজ আর আলু কুচি দিয়ে নুডলস আর পাকোড়া বানিয়ে দে। আমি পাশের চুলায় সেমাই বসিয়েছি, তারপর চা বানাবো। নিশাত মায়ের কথা সম্মতি জানিয়ে নাস্তা বানাতে লেগে গেল। সেই ফাঁকে মায়ের কাছে বাবার বন্ধু মাহবুব আলমের আসার খবর শুনে ফেলল। নাচিয়া সবে ভাইবে পড়ে। বড়মনির পিছু পিছু সেও রান্না করে দরজায় এসে বসেছে। কিছুক্ষণের মধ্যে নিশাত নুডলস পাকোড়া তৈরি করে ফেলল। সে বিকালের নাস্তা টুকিটাকি করতে পারলেও বাড়ির নাস্তাটা এখনও তেমন ভালো পারে না। এদিকে রাবেয়া খাতুন সেমাই নামিয়ে চুলায় কেটলি বসিয়ে দিলেন। দুধের প্যাকেট ছিঁড়ে কেটলিতে দিয়ে দিলেন। একটু পর 2 কাপে দুধ চা ঢেলে ট্রেতে সাজিয়ে দিলেন। নিশাত আগে ফ্রিজে নুডলস, পাকোড়া আর সেমাই সাজিয়ে দিয়েছেন। নাসিরউদ্দিন এসে ট্রে নিয়ে গেল। নিশাত কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে।
পাশে নাসিরুদ্দিন ও রাবেয়া খাতুন বসা। রাবেয়া খাতুন বললেন, তুই কি এখনো বাচ্চা আছিস? বিয়ে তো একদিন করতেই হবে। এভাবে কেঁদে কুটে চোখের পানি 12টা বাজিয়েছিস কেন? নিশাত মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, আমি বিয়ে করতে চাই না, তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি। নাসিরউদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এটা কখনো হয় মা? মেয়ে যেহেতু হয়েছ, একদিন তো বিয়ে করতেই হবে। তাছাড়া মেয়েকে তো বেশি দূরে পাঠাচ্ছি না, এক জেলাতেই রাখছি। মনে পড়লেই টুপ করে এসে দেখে যাবে। তোমার মা বাপ চাচাকে তো সে নয়, ছোটবেলায় যার কোলে বেশি থাকতে আর বড় ছেলের জন্য তোমাকে চেয়েছে তার। আমিও ভেবে দেখলাম ছেলে ভালো, কোনো দোষ নেই। মাহবুবের ছেলে খারাপ হতেই পারে না, শিক্ষিত ধার্মিক পরিবার। আর তাছাড়া তোমার গায়ের রং কিংবা বেটে হওয়ার জন্য যারা বিয়ে ভেঙে দিত, নাক ছিটকাতো, এই বিয়ে হলে তোমার মোক্ষম জবাব দেওয়া হবে। আমার মেয়ে একটু সামলার খাটো বলে তারা অনেক অপমান অপদস্থ করেছেন। এবার তাদের থেকেও শিক্ষিত সুন্দর ভদ্র ছেলেকে মেয়ে জামাই করে দেখিয়ে দেব। আমার মেয়ে কোনো খেলনা নয়। সমাজের চোখে মাহবুব আলমের বড় পুত্র মহাশয়ের দোষের পাল্লার চেয়ে দ্বিগুণ গুণের পাল্লাই বেশি ভারী ছিল। ছেলে যেমন উচ্চশিক্ষিত, তেমন সুদর্শন, গাম্ভীর্য ও অভিজাত্যে মোড়ানো বলিষ্ঠ গড়নের এক লম্বা পুরুষ কায়া। অপরিচিতা কল্পের অনুপমের মতো বলা যায়। কন্যার পিতা দেখা মাত্রই স্বীকার করিবে সে সুপাত্র। যেমন নাসিরউদ্দিন করেছিলেন। নিশাত তাকে বিয়ের আগে এক ঝলক দেখেছিল। নিজের থেকে এত ফর্সা লম্বা পুরুষ তার জীবনসঙ্গী হবে ভেবে অস্বস্তি হচ্ছিল আর লজ্জায় কান গরম হয়ে উঠেছিল। নিশাতকে যেদিন বিয়ে করতে এলো দিনটি ছিল 5 আশ্বিন 1424 বঙ্গাব্দ। মারাত্মক চড়া মেজাজ ছিল লোকটার। মুখ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। নিশাতও পেয়েছিল অমন গম্ভীর খিটখিটে মেজাজ দেখে। তার ধারণা নিশাতকে দেখে পছন্দ হয়নি বিধায় এমন খিটখিটে করেছিল, আর একটু পরপর ওর সাথে গরম দেখাচ্ছিল। তবে কবুল বলার পর সেই ধারণা পরিবর্তন হয়েছিল। লোকটার মেজাজ খারাপের কারণ সে ছিল না, বরং ছিল জুসি মামার তেজ। বিয়ের সময় নাম শুনেছে লোকটার, মাহবুব আলমের বড় পুত্র মারওয়ান আজাদ। বিয়ে দেওয়া শেষ হলে নাসিরউদ্দিন সবাইকে ডেকে এনে মেয়ে জামাইকে দেখাচ্ছিলেন। মারওয়ানকে দেখে অনেকেই মনে মনে হিংসা করেছিল। কালো বেটে মেয়ের অমন রাজপুত্রের মতো পুরুষ টুটবে কেন? নানা রকম কানাঘুষা করতে লাগলো আশপাশের মানুষজন। এক প্রতিবেশী তো নিশাতকে বলেই বসলো, দেখিস বিয়ের পর জামাই যেন আবার পরকীয়ায় জড়িয়ে না যায়। তোর জামাইয়ের পাশে তোকে বড্ড বেমানান লাগছে। কম তো আর সম্বন্ধ ভাঙেনি এই বেটে হওয়ার জন্য। তার উপরে জামাই জুটেছে লম্বা তাগড়া, তোর থেকে উজ্জ্বল, শিক্ষিত, নায়কের থেকে কোনো অংশে কম নয়। সেই প্রতিবেশীর কথায় তাল মিলিয়ে আরেকজন বলল, তা যা বলেছ চাচি, ওরকম সুপাত্র ছেলে বাইটান্নিকে কেন বিয়ে করলো কে জানে। কোন খুঁতটুত আছে নাকি কে জানে, চরিত্রে দোষ নেই তো আবার? থাকতেই পারে, চেহারা সুরত তো খারাপ না। লাইন টাইন আছে সম্ভবত, দেখলি না কেমন মেজাজ দেখালো। ওরকম নানা কটূক্তি যখন নিশাতের কর্ণকুহরে প্রবেশ করেছিল, তখন তার বুক এপার ওপর হয়ে যাচ্ছিল, যা আজীবন গেঁথে থাকবে হৃদয়ে। মানুষটা খোঁচা দিতে ছাড়ে না। সমাজে কালো বেটে মোটা শারীরিক কিংবা মানসিক ত্রুটিযুক্ত মানুষদের তিরস্কার করতে ছাড়ে না। যে যেভাবে পারে কানের পানে পিষে ফেলতে চায়। মানুষকে খোঁচানোতে সমাজের মানুষ এক পৈশাচিক আনন্দ পায়। বিয়ের রাত নিয়ে মেয়েরা নানা রকম স্বপ্ন দেখে। বাবার বাড়ি থেকে সব ছেড়ে ছুড়ে যেই মানুষটার হাত ধরে আগমন করে শ্বশুর বাড়িতে, সেই মানুষটাকে নিয়ে নানা জল্পনা কল্পনা করে। প্রত্যেক মেয়ে কল্পনার জীবন সঙ্গিনীকে নিয়ে একরকম ফ্যান্টাসিতে ভোগে। বাস্তবে তেমন হয় না। পুরুষ মানুষের সাইকোলজি আর মেয়ে মানুষের সাইকোলজি পুরোটাই ভিন্ন। আল্লাহ তাআলা উভয়কে এভাবেই সৃষ্টি করেছেন। তবে কিছু ক্ষেত্রে জীবনসঙ্গী বুঝতে চায় মেয়েটিকে, সময় দিতে চায় এই পরিবেশে মানিয়ে নিতে। তবে নিশাত ঠিক কোন ক্যাটাগরিতে মারওয়ান আজাদকে ফেলবে বুঝতে পারছে না। ঘরে ঢুকেই কোনো ভালো কথা নেই, কুশলাতি নেই, ডিরেক্ট বলে উঠল, এই মেয়ে ঘুমটা দিয়ে আছো কেন? আর এসব চর্চাট পরে আমার সামনে থাকবে না। শরীর জ্বলে এসব দেখলে। গরমে পাগল হওয়ার দশা আরেকজনের। বস্তাকায় জড়িয়ে ঘুমটা টেনে রেখেছে, অসহ্য। বিছানা থেকে নেমে দাঁড়াও, আমি বসবো। নিশাত ধমক শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। মারওয়ান ব্রো কুচকে বলল, দাঁড়িয়ে আছো কেন? শাড়ি পাল্টে এসো। এসব টানা পরে থাকলে ঘুম আসবে না আমার। নিশাত তার কথা মতো শাড়ি পাল্টে একটা গোল জামা পরে আসলো। মারওয়ান নিশাতকে আগাপোড়া পর্যবেক্ষণ করে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসে পড়ো? নিশাতের অনেক অস্বস্তি বোধ হচ্ছিল। একা রুমে একজন অচেনা পুরুষের সামনে থাকতে তার ভয় লাগছিল। তার উপরে লোকটার ধমক, জিজ্ঞাসায় অস্বস্তিতে কোটা হয়ে যাচ্ছিল সে। বারবার ঘেমে উঠেছিল। মারওয়ান আজাদ জবাব না পেয়ে ফের ধমকে উঠলে নিশাত মিনমিন করে বলল, অনার্স 2য় বর্ষে। দেখে তো মনে হচ্ছে না, সাইজ তো মনে হচ্ছে আমার হাঁটুর সমান। বয়স লুকিয়েছ নাকি? কথাটাই নিশাত কেন যেন চোখে জল এলো। ঠোঁট চেপে বলল, জি না, আমি একটু বেটেই, তাই আপনার ওরকম মনে হচ্ছে।
মারওয়ানের উত্তরটা কেমন যেন পছন্দ হয়নি। সে আর কোনো কথা না বলে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। নিশাত হতবুদ্ধির মতো কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এ কেমন বাসর রাত! বিয়ের দুদিনের মাথায় নিশাত বুঝতে পারল মারওয়ান আজাদ নামক লোকটা মাকাল ফল টাইপ। উপরে ফিটফাট হলেও কাজকর্মে পুরোই ভাদাইম্মা, অলস প্রকৃতির। ঘর থেকে বেরোয় না বলতে গেলে, সারাদিন ঘুমোয়। নিশাত নতুন বউ দেখে একবারই জিজ্ঞাসা করতে পারে না লোকটা আদৌ কিছু করে কিনা। নাসির উদ্দিন এই নিয়ে প্রশ্ন করলে শ্বশুরমশাই তাকে জানিয়েছেন মারওয়ান বর্তমানে বেকার, কয়েকদিনের মধ্যেই কাজ হবে। নাসির উদ্দিন বন্ধুর কথায় আশ্বস্ত হয়ে মেয়ের ওয়ালিমা খেয়ে মেয়েকে নিয়ে ফেরত নাওয়ার আসেন। সেদিনও মারওয়ানের মেজাজ চড়া ছিল। টেবিলের ওপরে গামলা ভর্তি হলুদ তলা পাকানো বস্তুগুলোর দিকে তাকিয়ে মারওয়ান মাইমুনা বেগমের দিকে চেয়ে গম্ভীর গলায় শোধালো, এটা কি রেঁধেছ মা? মাইমুনা বেগম ছেলের কঠিন চেহারার দিকে তাকিয়ে আস্তে করে বললেন, বিরিয়ানি। মারওয়ান পাতের হলুদ ভাতের ভর্তা ভর্তা জিনিসগুলো হাতে নিয়ে বলল, এটাকে কোন স্টাইলের বিরিয়ানি বলে? নিশাত স্টাইল বিরিয়ানি। একটু দূরে দাঁড়িয়ে নিশাত কাচুমাচু ভঙ্গিতে ফট করে বলে বসলো। মারওয়ান তার দিকে শক্ত মুখে একবার চেয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ইয়ার কি হচ্ছে? এসব কি খাবারের যোগ্য? সারাদিন পর খেতে বসেছি, নিশ্চয়ই এসব খেতে নয়। যে রাঁধতে জানে না তাকে দিয়ে রান্না করানোর মানে কি? রুচি তো মরে গেল। মাইমুনা বেগম তাড়াহুড়ো করে বললেন, ওভাবে বলছিস কেন? মেয়েটা পানির পরিমাণ বেশি দিয়ে ফেলেছে, তাই একটু ভর্তা ভর্তা হয়ে গেছে, আস্তে আস্তে শিখে যাবে। নতুন একটু মানিয়ে তো নিতেই হবে, অমন করিস না। মারওয়ান ধ্যাত বলে পাতের প্লেটে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। নিশাত ফোপাতে ফোপাতে একপাশে দাঁড়িয়ে থাকলো। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ির মানুষের জন্যই রাঁধলো, এতেই গন্ডগোল করে ফেলেছে। রান্নাটা ভালোভাবে আয়ত্ত করা উচিত ছিল। মাইমুনা বেগম নিশাতের মাথায় হাত বুলিয়ে বললেন, কেতো না। ও ভালো খাবার না পেলেও রাগারাগি করে। খাবারের বেলায় এদিক ওদিক হলে চেঁচামেচি করে। তুমি কষ্ট পেও না, কালকে একটু মুরগির গোস্ত আছে আর ডিম ভেজে দিয়েছি, ভাতের সাথে খাবে, তুমি নিয়ে খাও। নিশাত ভয় পেয়ে বলল, আমাকে দেখে যদি মারে? মারবে কেন? নিশাত চোখ নামিয়ে মিনমিন করে বলল, ওই যে বিরিয়ানি ভর্তা বানিয়ে তার খাওয়ার অরুচি ধরিয়েছি সেজন্য। মাইমুনা বেগম নিশাতের থুতনি উপরে উঠিয়ে বলল, বোকা মেয়ে। ও রাগারাগি চিল্লাচিল্লি ভাঙচুর পর্যন্তই সীমাবদ্ধ, গায়ে হাত তোলার শিক্ষা আমরা দেইনি। তুমি খাবার নিয়ে যাও। নিশাত তবুও বলল, আম্মা আপনি নিয়ে যান, আমার ভয় করে। ভয়কে জয় করতে হবে, যেহেতু সংসার করতে হবে সেহেতু এখন থেকেই ভয়টাকে বাই বাই করে দাও। ভয় পেলে চলবে না। শাশুড়ি মায়ের সেই কথায় নিশাতের এখনও কানে পাচ্ছে। তারপর থেকে ভয়কে জয় করে কিভাবে যেন 4টা বসন্ত কাটিয়ে দিল। লেখাপড়া শেষ করলো, নাহওয়ান এলো। ভাবতেই অবাক লাগে এই কাঠখোট্টা পুরুষের সাথে তার বিবাহিত জীবনের 4 বছর শেষ। কয়েকদিন বাদে 5 বছরে পদার্পণ করবে। অতীতের স্মৃতি মন্থন শেষে জানালা দিয়ে বাহিরের আকাশ দেখায় মনোনিবেশ করলো। নাহওয়ান ছোট্ট গোলমোলো শরীরটা নিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে হাতে আঙুল দেখিয়ে বলল, ইন্দি বেতা। নিশাত ছেলের হাত মুখে ঢুকিয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো। খানিক পর ফোপানোর আওয়াজ পেল। নিশাত মুখ তুলে আঙুল বের করে বলল, কিভাবে ব্যথা পেয়েছ? দরজা চিপা দিয়েছে। দরজা চিপা দেয় আবার কিভাবে? তুমি দরজার পাশে হাত কেন দিয়েছ? নাহওয়ান কোনো জবাব না দিয়ে ফোপাতে ফোপাতে মায়ের কোলে মুখ গুজে দিল। নিশাতের আরও অতীতের কিছু খণ্ডাংশ চোখের সামনে ভেসে উঠল। বিয়ের কিছুদিন পরেই নিশাত মারওয়ানের সাথে ঢাকায় ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। যেহেতু মারওয়ানের কোনো ইনকাম ছিল না সেহেতু মাহবুব আলম সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নেন। নিশাতকে ভর্তি করেন। গ্রাম থেকে ট্রান্সফার করিয়ে ঢাকায় একটা সরকারি কলেজে অনার্স 2য় বর্ষে ভর্তি করাই তার শ্বশুর। প্রতিদিন ক্লাস করা সম্ভব না হলেও চেষ্টা করত উপস্থিত থাকার। তখন মারওয়ানের আনা নেওয়া করতো তাকে। সে যখন অনার্স 2য় বর্ষের ফাইনাল এক্সাম দেয় তখন বুঝতে পারে তার শরীরে আরেকটি প্রাণ বেড়ে উঠেছে। মারওয়ানকে এই কথা জানালে অদ্ভুতভাবে লোকটা শিথিল হয়ে গিয়েছিল, কোনো প্রতিক্রিয়া জানায়নি। কথায় কথায় মেজাজ দেখাতো না, কেমন যেন নিষ্প্রভ লিপ্ত হয়ে গিয়েছিল। রিশাদ ঠিক টাওয়ার করতে পারছিল না সন্তানের আশায় লোকটা খুশি নাকি বেচার। যেদিন তার লেবার পেইন উঠল সেই দিন মারওয়ান আজাদের চোখে কি যেন একটা ছিল। ওই চোখ বেশিক্ষণ তাকাতে পারেনি। রাত 1টা তখন, গভীর রাত বলতে গেলে। ব্যথায় তার শরীর অবশ হয়ে গিয়েছিল। চিৎকার করতে করতে গলা ব্যথা নিয়ে বানিয়ে ফেলেছিল সে। কাঠরক্ষার রসকসীন কঠোর মারওয়ান আজাদ কি করবে বুঝতে পারছিল না। নিজের আরামের কম বাদ নিয়ে তাকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। সেই রাতে গাড়ি পেতে কষ্ট হয়েছিল অনেক। বাইরে ছিল ঝুম বৃষ্টি, কারণ দিনটি ছিল 10ই শ্রাবণ, 1426 বঙ্গাব্দ। বৃষ্টিতে ভিজে এত রাতে কোত্থেকে গাড়ি জোগাড় করে এনেছিল নিশাত জানে না। গাড়ির মধ্যে যখন পানি ভাঙছিল নিশাতের ছটপটে দেহটা নিজের দেহের মাঝে চেপে নিয়েছিল নির্লিপ্ত সেই পুরুষ যুবা। কানের কাছে শুধু বলে চলেছিল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আল্লাহ আছেন। নিশাতের তখন হুঁশ ছিল না, কাঁদতে কাঁদতে বেহুশ প্রায়। ব্যথায় কেঁকে উঠে মারওয়ানের বুকে কত কিলচে দিয়েছিল তার ইয়াত্তা নেই।
তখন তার মস্তিষ্ক কাজ করছিল না। এই জন্যই একজন মাই বলতে পারবেন লেবার পেইনের ব্যথা কত কষ্টের। প্রচলিত আছে একটি শিশু জন্ম দিতে গেলে একজন মায়ের 20টি অথবা 27টি হাড় ভেঙে ফেলার মতো যন্ত্রণা অনুভব হয়। ব্যথায় পিঠ, তলপেট, পা এবং সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল তার। এই অসহনীয় যন্ত্রণা থেকে মারওয়ান আজাদ তলপেটে হাত পুড়িয়ে দিচ্ছিল। হাসপাতালের ওটিতে ঢোকার আগ পর্যন্ত নিশাত হাত ছাড়েনি মারওয়ানের। যখন ওটি রুমে ঢোকানো হচ্ছিল, সে চিৎকার করে সেই হাতটা শক্ত করে চেপে ধরে বেহুশের মতো বলেছিল, আমার সাথে থাকুন, আমার ভীষণ ভয় করছে। নার্স ডাক্তাররা হাত ছাড়ানোর জন্য জোরাজোরি শুরু করেছিল। তখন মারওয়ান তার মাথায় হাত বুলিয়ে কানে বিড়বিড় করে বলেছিল, আল্লাহ ভরসা, আল্লাহ আছেন, ভয় নেই। এই দুই বাক্য এখন নিশাতের কানে বাজে। বাক্য দুটিতে কি ছিল জানা নেই, তবে একেবারে শক্ত হয়ে শান্ত হয়ে গিয়েছিল সে। আলহামদুলিল্লাহ। দীর্ঘ কয়েক ঘন্টাকে কষ্টকে সার্থক করে চারিদিকে ফজরের আজানের সুমধুর ধ্বনির সাথে প্রতিধ্বনিত হয়েছিল একটি নবজাতকের কান্না। নিশাতের কোলজুড়ে আগমন ঘটে এক পুত্র সন্তানের। নর্মাল ডেলিভারি হয়েছিল তার। জ্ঞান ফিরে শ্বশুরের কোলে একটা ফুটফুটে বাচ্চা দেখেছিল সে, যে তখন হাত পা ছড়িয়ে চিৎকার করে ব্যস্ত। সেই আমলন স্মৃতি এখনও জীবন্ত যেন। প্রথম প্রথম বাচ্চাকে কোলে নিত না মারওয়ান আজাদ, তবে একদৃষ্টে তাকিয়ে থাকতো। নিশাত জানে না কেন কোলে নিত না। বাচ্চার জন্মের 7 দিনের দিন যখন আকিকা করা হয়, তখন নাসির উদ্দিন ও মাহবুব আলম অনেক ভেবেচিন্তে মারওয়ানের সাথে মিলিয়ে বাচ্চার নাম রাখেন নাহওয়ান, যার আরবি অর্থ জ্ঞানী বুদ্ধিমান। নিশাতের ভীষণ পছন্দ হয় নামটি, কিন্তু মারওয়ানের সেই নাম পছন্দ হয় না। এই নাম রাখার ভীষণ আপত্তি ওঠায় সে। তখন সবাই খেপে গেলে সে ফাইয়াজ নাম রাখার প্রস্তাব দেয়। অনেক বাকবিতণ্ডার পর শেষে সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চার নাম হবে ফাইয়াজ নাহওয়ান। মারওয়ান এ নিয়ে আর আপত্তি ওঠায় না। ইসলামের বিধান অনুযায়ী বাচ্চার মাথা মন্থন করে 2টো খাসি জবাই দেওয়া হয়। নিজেদের জন্য কিছু গোস্ত রেখে বাকিটুকু গরিব ও আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। নাহওয়ানের বয়স যখন 1 মাস, তখন মাহবুব আলম জোর করে ছেলে কোলে নাতিকে উঠিয়ে দেন। মারওয়ানের কোলে দিয়ে দেখে তুলনায় মতো নাতুস নতুন চেহারায় একটা বাচ্চা তার দিকে চেয়ে আছে। তার কোলে দেওয়া মাত্র দন্তবিহীন কি নির্মল হাসি, যেন এতদিন বাদে বাবার কোলে উঠতে পেরে আনন্দ আর ধরে না। মারওয়ান খুবই মোলায়েমভাবে তার কোলের মাংসপিণ্ডটা আঁকড়ে ধরে তাকিয়েছিল। বাচ্চাটাও একদৃষ্টে তার জনকের দিকে চেয়েছিল। মাহবুব আলম কিছু বলার জন্য জোর করলে মারওয়ান কি বলবে বুঝতে না পেরে অনেকক্ষণ বাদে মুখ খুলে ভারী গলায় বলে উঠেছিল, এতটুকু আঞ্জা বাপের চোখের দিকে তাকাস, চোখ নামা। বলা শেষ করতে না করতেই মারওয়ান ভিজে একাকার। সংবাদপত্র ছাপানো হলে নিশ্চয় হেডলাইন থাকতো, পিতার কথা অপছন্দ হয় পুত্রের মূর্ত বিসর্জন। তোমার ঘরে বাস করা কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কয়জন? একজনে ছবি আঁকে এক মনে ও আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবিখান নষ্ট করে কোন জানা। তোমার ঘরে বসত করে কয়জনা? মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা? খাটে শুয়ে শুয়ে গলা ছেড়ে লালন গীতি গাইছে মারওয়ান আজাদ। নিশাত রান্নাঘর থেকে শুনতে পারছে। আহা, মনে কি খুব আনন্দ। এখন যদি সে কোনো কাজের কথা বলে, তখন চোখ মুখ কালো করার মতো মরার মতো পড়ে থাকবে। এমন ভাব ধরবে কানে শোনেনি। পৃথিবীর নাম্বার 1 বয়রা হয়ে যায় কাজের কথা শুনলে। নিশাতের কেন যেন ওই লোককে আর ফুর্তি সহ্য হচ্ছে না। এই ছেলেকে নিয়ে চিৎপটাং হয়ে গলা ছেড়ে রেডিও চালু করেছে। রেডিও বললে আরও গলা খারাপ না, ভালোই কণ্ঠ। এই কণ্ঠে কোরআন তিলাওয়াত করলে দারুণ শোনাতো, কিন্তু তা তো করবে না। যত সব খারাপ কাজ করায় ওস্তাদ এই পুরুষ। মাঝে মধ্যে বাতি কুটলে এই গান প্রায় গায় সে। নিশাত রান্নাঘর থেকে রুমে এসে বলল, নাহওয়ান আঙ্গুর খাবে? বাবার বুকে শুয়ে থেকেই উত্তর দিল, আঙ্গুর খাবো না। কেন? তুমি আঙ্গুর খাও দেখে আমি নিয়ে আসলাম। এখন খাবে না কেন? এখন খাবো না। আচ্ছা, মন যখন চাইবে খেও। নিশাত চলে যেতে নিলে আবার পিছু ফিরে মারওয়ানকে উদ্দেশ্য করে বলল, শুনুন, ঘরে চাল নেই, চাল আনতে পারবে? আমার আজ মনে ছিল না আনার কথা। কথা শেষ করে দেখে মারওয়ানের নাক ডাকার আওয়াজ আসছে। এইমাত্র চোখ বন্ধ করে ঠ্যাং ছিল এখন কাজের কথা বলে বং ধরেছে। নাহওয়ান বাবার বুকের ওপরে শুয়ে হা করে নাক ডাকার আওয়াজ শুনছে। নিশাত হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। না, এই পুরুষ কোনোদিন ভালো হবে না। আচ্ছা, এর মধ্যে কি আল্লাহ মন দেয়নি? পাথর কেন এমন? কোনো অনুভূতি নেই, সংসারের প্রতি উদাসীন। হৃদয় নামক বস্তুটি কি আল্লাহ তাকে দেয়নি? দিয়েছে। এই আলসে ভাগাপণ্ড পুরুষটিও একটি হৃদয় আছে, যার দরজা কোনো সময় না খুললেও ফায়াজ নাহওয়ান নামক গোল আলোর সময় ঠিকই উন্মুক্ত হয়। নাহওয়ান যেদিন প্রথম বাবা ডাকলো, সেই দিন কঠোর অনুভূতিহীন উদাসীন মারওয়ান আজাদ প্রথমবারের মতো কাঁদল। চিৎকার করে কান্না নয়, সে কান্না ছিল চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুর এক নীরব নৃত্য। নিষেধ জানে না দুনিয়া বিরাকি নিরাসক্ত পুরুষটি কিসের জন্য সেদিন দুপুরে চোখের জল ফেলেছিল। সে অবাক পানে শুধু চেয়েছিল
দেখছিল, হয়তোবা এও ঠাউর করতে পেরেছিল মারওয়ান আজাদ নামক ভবঘুরে পুরুষটির দুর্বলতা, তার অংশ ওই নরম তুলতুলে মাংসল কায়াটি। কাপা গলায় নিজের বড় হাতের আঙ্গুলের ওপরে 4 মাসের ছোট্ট মোলায়েম প্রিন্টের হাত মেলে রেখে যখন বিড়বিড় করে বলছিল, কি বললি, আবার বল দেখি। নাহুয়ান তখন অস্পষ্ট স্বরে আবার ডাকছিল, বাপ্পা। সেটা ছিল নাহুয়ানের প্রথম বলি। অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে নিষাদ ফোঁস করে শ্বাস ছাড়ে। এই কথা মনে পড়লে নিষাদের দুঃখ প্রশমিত হয়। সামনে সহিত পুরুষটির প্রতি রাগ পড়ে যায়। মারওয়ান আজাদের সেই 2 ফোঁটা চোখের জল তার সংসার জীবনের নব করে খুঁটি, নয়তো সংসার নামক খুঁটিটা বহু আগেই বোধ হয় ভাঙত। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে ওই রাগ পাকা পুরুষটির কলার ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে, আমাকে বিয়ে করেছিলেন কেন, কিভাবে, কেন, কোন অ্যাঙ্গেলে, কত ঘন্টা ঘুমান তো দেখেন তো। ইমতিয়াজ ভুঁইয়া মানহার উপর চেঁচামেচি করছেন। মানহা নিঃশব্দে চোখের পানি ফেলেছে। নিজের শখের ফুল গাছ ভেঙে ফেলায় ইমতিয়াজ ভুঁইয়া খেপে গিয়েছেন। মানহাকে বুক নিচু করে কাঁদতে দেখে ধমকে বললেন, এই মেয়ে, কান্না থামাও। কিছু বললেই কান্না শুরু, মহিলা জাতি পেঁচাত। ওমি ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুনে নিচে এসে দেখলেন ইমতিয়াজ ভুঁইয়া মানহার উপর মেজাজ দেখাচ্ছে। তাই সেখানে গিয়ে এই কথা শুনে কোনো গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর কণ্ঠ শুনে চুপ করে গেলেন। তারপর চোয়াল ঝুলিয়ে বললেন, গাছ ভেঙেছে আমার, কাঁদবো আমি না তা না, দুটো কথা শুনিয়েছি, অমনি কেঁদে কুটে একাকার। মানহা ইমতিয়াজ ভুঁইয়ার কথা শুনে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, কয়েকশো কথা শুনিয়ে বলে 2টো কথা শুনিয়েছি। তার বড় অভিমান হলো শাশুড়ির পাশে দাঁড়ানো ওই বুড়োটার প্রতি। তাকে খালি ধমকায়, দেখলে খিটমিট করে। মানহার প্রতি তার কিসের এত বিদ্বেষ, সে সবসময় চিরতরের মতো আচরণ করে। তার শাশুড়ি আম্মুর এমন চিরতার সাথে কিভাবে এত বছর সংসার করেছেন। উর্মি ভুঁইয়া মানহাকে ভেতরে যেতে বললেন। মানহা চোখ মুছে বাড়ির ভিতরে চলে গেল। উর্মি ভুঁইয়া চোখ ছোট করে স্বামীর পানে চাইলেন। ইমতিয়াজ ভুঁইয়া কাচুমাচু করছেন। তো আপনি আবার কবে থেকে গাছের প্রতি যত্নশীল? স্ত্রীর প্রশ্নে ইমতিয়াজ ভুঁইয়া থতমত খেয়ে বললেন, এভাবে বলছে কেন, সবসময় তো যত্নশীল। উর্মি ভুঁইয়া হাত পাঁচ করে বললেন, তাই নাকি? কে যেন সপ্তাহে সপ্তাহে টবের গাছ ভাঙত, বাগানের গাছ উগড়ে মাটি খপলাত। ইমতিয়াজ ভুঁইয়া গলা খাকারি দিয়ে মিনমিন গলায় বললেন, সেটা তো ছোট থাকতে, ছোটদের দ্বারা এসব ছোটোখাটো ভুল হতেই পারে। হ্যাঁ, 30 বছরের তামড়া ফিটার খাওয়া ছোটদের দ্বারা ভুল হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না। ছোট বলে কথা, আপনার কথা অনুযায়ী মানহা তো নবজাতক শিশু, ছোটদের ভুল ধরতে নেই, আর নবজাতক শিশুর ভুল বুঝি ধরতে হয়, এগুলো তো তাদের খেলা। স্ত্রীর সূক্ষ্ম অপমানে মুখটা লটকে গেল চেয়ারম্যান ইমতিয়াজ ভুঁইয়ার। এভাবে কথার মার পাঁচ ফেলবে কখনো কল্পনাও করেননি তিনি। না বুঝে বলে কথায় সর্বনাশ করে ফেলেছেন। এখন কিছু বললে তার শোনার অতীত ধরে টান মারবে। না বাবা, এখন থেকে মনে মনে কেটে পড়লেই বাঁচে। মুখে গম্ভীর করে উল্টো পথে হাঁটা দিয়েছেন এরই মধ্যে। উর্মি ভুঁইয়া পেছন থেকে বললেন, ছোটবাবু কি গোস্তা করলেন? মানহা মুখ কালো করে ফ্ল্যাপেকে নিয়ে বসে আছে। ইহাব রুমে ঢুকে হাত করে খুলতে খুলতে আয়নায় মানহার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, মন খারাপ নাকি? মানহা ঘাড় নাড়িয়ে না জানে তোয়ালে ঘাড়ে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, শোনো, আগামীকাল ডক্টরের কাছে যাব, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। ডাক্তারের কাছে যাবে কেন? কারো অসুখ হয়েছে। ইহাব চলন্ত পাঁচড়ে থামিয়ে বলল, তোমার প্যানিক অ্যাটাকের জন্য কাউন্সেলিং করাবো। এভাবে কতদিন? বিয়ে হয়েছে 1 মাসের মতো হয়, অথচ বইয়ের ধারে কাছেও ঘেঁষতে পারি না। এরকম আর কতদিন চলবে? তাই ঠিক করেছি তোমাকে কাউন্সেলিং করিয়ে সুস্থ করাবো, তারপর আমার হিসেব নিকেশ। মানহা আটকে উঠল, কাঁপতে কাঁপতে বিছানায় উল্টে পড়ল। ফ্ল্যাপে মিউ মিউ করে ডাকে মানহার শরীরে উঠছে না। ইহা পোকার মতো চেয়ে থাকলো। তার কল্পনায় বাংলাদেশি মিডিয়া ভেসে উঠল, যেখানে আজাইরা বট সাংবাদিকরা প্রচার করেছে স্বামী হিসেবে নিকেশ টাওয়ায় স্ত্রী সেন্সলেস, স্বামীর কারণে স্ত্রী অ্যাটাক। ইহাব মাথা নাড়িয়ে বাস্তবে এলো। ভাগ্যিস বাংলাদেশি ইউটিউবাররা কিংবা সাংবাদিক এখানে উপস্থিত নেই, না হলে আজকে তারা রসালো একটা শিরোনাম পেত, সাথে প্লাস পয়েন্ট হিসেবে সে জেলে বসে মশা মারত। বাংলাদেশি মানুষেরা তো আবার নারী ঘটিত ব্যাপারে এলে ডানে বামে তাকায় না, ডিরেক্ট অ্যাকশনে চলে যায়। পায়ে সুরসুরি পেয়ে নিচে তাকিয়ে দেখলো ফ্ল্যাপে জিব্বা বের করে তার পা চাটছে আর মিউ মিউ আওয়াজ করছে। বোবা প্রাণীটি হয়তোবা মানহার কাছে যাওয়ার জন্য তাকে বলতে এসেছে। সে হতাশ ভঙ্গিতে বিছানার দিকে এগোলো। এই নারীর অ্যাটাক দেখতে দেখতে কোন দিন যেন সেও অ্যাটাকের শিকার হয়। প্যানিক অ্যাটাক না করে করবে হার্ট অ্যাটাক। স্কুল থেকে বাসায় ফেরার পথে নিশাতের মনে হলো কেউ তার পিছু পিছু আসছে। সে ঘুরে পেছনে তাকালো, কাউকে দেখলো না। একজন ভিক্ষুক থালা নিয়ে রাস্তায় পাশে বসা, আরেকটা দূরে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাচ্ছে, আর গলির মুখে একজন বেলুনওয়ালা দাঁড়িয়ে আছে। চায়ের দোকানে বসে কয়েকজন চা খাচ্ছে। সন্দেহভাজন কিছুই চোখে পড়ল না, হয়তো বা মনের ভুল। সে আবারও সামনে তাকিয়ে হাঁটা দিল নিজ গন্তব্যে। বাসায় ঢুকে স্বস্তি পেল। ভীষণ পিপাসা পেয়েছে। 2 গ্লাস পানি খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল।
বাচ্চা কাচ্চাদের পরীক্ষা আসলে অনেক চাপ পড়ে, ডিউটি করো, খাতা জমা দাও, খাতা কাটো, উফ, একটা যুদ্ধ যেন। নাহুয়ান মাকে দেখে মায়ের বুকে উঠে শুয়ে আছে। নিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার ফলে বুকটা ওঠেনামা করছে। নিশা দেখলো বুকের উপরে শ্বাসের স্পন্দনের মতো তার ছানার ছোট শরীরটা ওঠেনামা করছে। সে নাহুয়ানকে জড়িয়ে ধরে আদর করে বলল, আমার ছানার কি হয়েছে? মারওয়ান টয়লেট থেকে বেরোতে বেরোতে বলল, তোমার ছানার ঘুম পেয়েছে। নিশাত উঠে বসে বলল, সে কি, ওকে ঘুম পাড়াননি কেন? মারওয়ান গেঞ্জি খুলে শার্ট গায়ে জড়িয়ে বলল, ও তোমার সাথে খাবে দেখে বসে আছে, আজকে মুড অফ, তাই বেশি ঘাটেনি। নিশাত চিন্তিত হয়ে ছেলের গালে কপালে হাত ছোঁয়ালো। না, জ্বর তো নেই, তাহলে তার ছানার মুড অফ কেন? সে ছেলেকে আদুরে গলা জিজ্ঞেস করলো, ভাত খাবেন আব্বা? খাবো না বলে মুখ চুপসে ফেললো। নিশাত মাথায় হাত বুলিয়ে বলল, কেন, অন্য কিছু খাবেন? নাহুয়ান ছলছল চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে না জানালো। নিশাত গাল টেনে দিতে চর্চা করে কেটে দিল। নিশাত ব্যস্ত হয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? কোথাও ব্যথা পেয়েছো নাকি? নাহুয়ান কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। ছেলের কান্নায় ইতিমধ্যে মারওয়ানও এদিকে তাকিয়েছে। নিশাত বলল, ব্যথা পাওনি, ক্ষুধা লাগেনি, তাহলে কাঁদছো কেন? বাবা মাওছে। নিশাত এতই অবাক হলো যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। সে কি ঠিক শুনেছে? মারওয়ান মেরেছে? পৃথিবী ওজা হয়ে গেলেও তো তা বিশ্বাস করবে না এটা। আবার ছেলে তো মিথ্যাও বলবে না। সে ঘাড় ফিরিয়ে মারওয়ানের দিকে চাইল, যে বর্তমানে চোখ বড় বড় করে এদিক ওদিকে তাকিয়ে আছে। মারওয়ান জোরে বলে উঠল, কি, এই পটলের বাচ্চা, তোকে আমি কোন জন্মে মেরেছি? নিশাত শান্ত কণ্ঠে বলল, নাহুয়ান তো মিথ্যা কখনো বলে না। কি মিথ্যা বলে না? আজকে দুধ খেতে গিয়ে আটার বয়াম খুলে আটা খেয়েছে, মুখে মাখিয়ে ভূত হয়েছে। মরিচের গুঁড়ো কৌটা খুলে হাত ঢুকিয়ে খাওয়ার সময় ভাগ্যিস আমি রান্না করে গিয়েছিলাম। পুরো কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছিল। আমি ছিলাম শুয়ে, ওই পান্ডার সারা শব্দ না পেয়ে উঠে দেখি এই কাণ্ড। দিয়েছি ধমক, সেই থেকে মুখ ফুলিয়ে রেখেছে। কত বড় শেয়ানা, মা আসার সাথে সাথে নালিশ দেওয়া শেষ, আবার বলে বাবা মারছে। তোকে না মেরেই ফুল করেছি, আলুর ভর্তা করা উচিত ছিল, আলুর বাচ্চা। বলি ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকালো মারওয়ান। নিশাত ফোঁস করে দম ছেড়ে স্বস্তির শ্বাস ফেলল। যাক, সে ভুল ছিল না। সে এটা কিভাবে ভুলে গেল? নাহুয়ান তো বোকা। মারা সব কিছুকে মায়ের বলেন। ছেলেকে আদর করে বলল, হয়েছে, আর কেতো না, তুমি দুষ্টুমি করেছো কেন? নাহুয়ান গোল গোল চোখ করে বলল, একটু দুটো খেয়েছি, মজা না? মারওয়ান হাসতে হাসতে বলল, আটার গুঁড়ো খেয়ে বলে দুধ খেয়েছি, আবার কই মজা না। ঠিক আছে, অতি শেয়ানের গলায় দড়ি। নাহুয়ান বাবার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুমি পোচা, নানা চুমাকে ডুচুম ডুচুম মারবে। নাসির উদ্দিনের কথা শুনে মারওয়ান কটমট চোখে ছেলের দিকে চাইল। নিশাতে মুখ টিপে হাসতেন। মারওয়ানের সহ্য হলো না। সে চিৎকার করে বলল, কি বললি ব্রিটিশের নাতি? আজকে তোর খবর আছে, ভর্তা করে পার্সেল করব তোর হিটলার নানার কাছে। নাহুয়ান ইন্না বলে মুখ লুকিয়ে মায়ের কোলে। নিশাত বাপ ছেলে খুনসুটি উপভোগ করছে। তার বেশ মজাই লাগছে এই ঠোকাঠুকি। নেওয়াজ সাবির টেবিলে ভর দিয়ে বলল, এই প্রফেশনে এসেছি, আর কত কি করা লাগবে আল্লাহ মালুম। শেষ পর্যন্ত বেলুন বেচা লাগলো। সামনে ডিপার্টমেন্টে 2 এজেন্ট বসা। তাদের মধ্যে একজন মুখ কালো করে বলল, আর আমরা যে ঝালমুচি বেচা লাগলো। মুনতাজির সাহেব অলওয়েজ বেচে না, হয় ছুটিতে থাকেন নয়তো আসেন না, আর না হলে অন্য কাছে থাকেন। সব ঝড়ঝানটা আমাদের ওপর দিয়েই যায়। জীবনের প্রথম একটা কেস নিয়ে এত লড়াই যাচ্ছে। অন্য এজেন্টটা মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করলো। জিয়ানান আধাং ল্যাপটপ টাইপিং করছে। তার নীলাভ চোখের ল্যাপটপের আলো পড়ে রিফ্লেক্স হচ্ছে। জলজল করছে মনি। সে ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, ওসব দুঃখবিলাস বাদ দিন, মিশন সলভ হওয়াটাই মুখ্য। আমিও তো ভিক্ষা করেছি, তো কি হয়েছে? ভেবে দেখলাম ভিক্ষা করাটাও খারাপ না। এই মিশনে হারলে রোজ ভিক্ষার থালা হাতে ছদ্মবেশে নেমে যাব। শুয়ে শুয়ে ইনকাম করার মতো শান্তি দুনিয়ায় আর থাকবেও না। কোথাও প্যারা নাই, আবার টাকাও আয় হলো। ভিক্ষার পয়সা এখনও কোর্টে ঝনঝন করছে। খুবই বলেছেন কোনো কাজকে ছোট করে দেখতে না। তাছাড়া বাংলাদেশের ভিক্ষুকদের ডিমান্ড হাই লেভেলের। তারা ভিক্ষার নামে স্যুট টাই সানগ্লাস পরে। এদেশে আর কিছুতে একক আর না একক, সেই সেক্টরে উন্নতির শিখরে। বলে কোর্ট ছেড়ে পয়সার আওয়াজ শোনালো। উপস্থিতি 2 এজেন্ট থতমত খেয়ে গেল। গলা খাকারি দিতে লাগলো। নেওয়াজ উচ্চ শব্দে হেসে উঠে বলতে লাগলো, বড়লোক স্নেমাকি ভিক্ষুক। ও ঘোষখোরদের আক্কাইলওয়ালা বাস দিল। দ্য গ্রেটেস্ট এজেন্ট জিনান আথাম। চমৎকারভাবে এক ঠেলে 2 পাখি মারলেন বস। জিনান আথাম রহস্যময় ভঙ্গিতে হেসে হাত চালাচ্ছে ল্যাপটপে।